সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। শুরুতেই গাজীপুরে আসাদুজ্জামান তুহিন নামে এক সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা সাংবাদিকরা এবং এই মঞ্চে আজকে যারা আলোচনা করছি সবাই সাংবাদিক হত্যার বিচার চাই এবং এই জাতীয় হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে না হয়, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়। যে দলের যে মতের লোকেরাই এটার সঙ্গে জড়িত থাক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে, সেই প্রত্যাশা রেখে আলোচনা শুরু করতে চাই। চারজন অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এরপর রয়েছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চেয়ারম্যান ইআরআই। আমার বাদিকে রয়েছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সবশেষ আশরাফ কায়সার, সাংবাদিক ও বিশ্লেষক। স্বাভাবিকভাবেই আশরাফ কায়সার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা মূলত নির্বাচন এবং নির্বাচন কেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে জুলাই ঘোষণা, প্রধান উপদেষ্টার বক্তব্য, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, এই নিয়ে কথা বলবো। কিন্তু আলোচনা শুরুটা করতে চাই আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজের সাংবাদিকের যে হত্যাকাণ্ডের বিষয়টি, এ বিষয় নিয়ে। প্রথম কথা যে উনি ঠিক গতকালকেই একটি লাইভ প্রোগ্রাম করেছেন এবং তিনি দুর্নীতির ব্যাপারে প্রতিবেদন করেছেন। ঠিক পরদিনই তার এরকম একটি নির্মম হত্যাকাণ্ডের মুখোমুখি হতে হলো। এটির খুব গভীর করে তদন্ত করা দরকার। কেননা আপনি দেখুন, সব আমলেই, যে কোনো শাসন আমলেই আমরা তো পচা গণমাধ্যমের কথা অনেক বলি, প্রশ্ন নয় প্রশংসা, গণভবন, গণমাধ্যম। সেটির বাইরে যারা নাকি সাংবাদিকতা করতে চায়, যারা অনিয়ম ফুটিয়ে তুলতে চায়, দুর্নীতির বিরুদ্ধে বলতে চায় এবং প্রশ্ন করতে চায়, যার যেখানে ক্ষমতা আছে, তারা যেন সুরক্ষা পায়। এবং আমরা রাষ্ট্রর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যেন গণমাধ্যমকে নিশ্চিত করি তার কাজের পরিধিটি নিরাপদ হবে। তুহিনের মৃত্যু আমাদেরকে দারুণভাবে ভাবাচ্ছে। মনে হচ্ছে যে আমরা টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি। এখনও অস্থিতিশীলতা, অনিশ্চয়তা আমাদের পিছু ছাড়েনি। গণমাধ্যম যেন কোনোভাবে আশঙ্কার ভেতরে না থাকে এবং আপনি যেন সামাজিক প্রেশার তৈরি করে বা কোনো ব্যক্তির প্রেশার তৈরি করে গণমাধ্যমকে তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যদি তারা করে থাকে, সেই জায়গাটি থেকে যেন সরানোর চেষ্টা না করা হয়। এটি আমাদের সবার দায়িত্ব, রাজনীতিবিদদের দায়িত্ব, সরকারে যারা আছেন, এমনকি যারা নতুন রাজনৈতিক শক্তি হিসাবে তরুণদের ভেতরে দানা বাঁধতে চেষ্টা করছেন, তাদের প্রত্যেককে মনে রাখতে হবে আমরা যেন মোটা দাগে খারাপ গণমাধ্যম এবং দলদাস গণমাধ্যম বা সুবিধাবাদী গণমাধ্যম এবং কাজের জন্য উপযোগী গণমাধ্যমের পার্থক্যটি করতে পারি এবং সুরক্ষাটি যেন পেশাদারী গণমাধ্যমের দিকে থাকে। জি, আমরা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। ডক্টর আনম এহসানুল হক মিলন, আপনাকে দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময়, তারিখ যদিও না, সময় ঘোষণা করেছেন। এখন আস্থার তো সংকটের কথা শুনছিলাম, এখন কি আস্থার সংকট কাটছে কিনা? ধন্যবাদ সকল বিজ্ঞ আলোচক। দেখুন, নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়নি, কিন্তু সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে, যেটা আগে থেকেই আমরা এই বিষয়ে কথা বলে আসছিলাম এবং পরিশেষে আমরা ভেবেছিলাম এই ধরনের একটা অবস্থায় হবে। তার কারণটি ছিল যে সংস্কারে যে মোটা দাগে হওয়ার কথা ছিল সেটাও মোটামুটি সম্পন্নের পথে, আর ঘোষণা ডিক্লারেশন হয়ে গিয়েছে। এখন রয়েছে চার্টার মিন্সের সনদ, আর বাকি কিছু প্রশাসনিক এবং নির্বাচন কমিশনের সংস্কার কি হবে সেগুলি সম্পর্কে আমরা এখনো জানি না। তো সেগুলি যেহেতু কাজ মোটা দাগে শেষ, ঠিক সময়ে তিনি ডিক্লেয়ার দিয়েছেন এবং এটি আমাদের জন্য রোডম্যাপ, যেটা আমরা চেয়েছিলাম। সেই জন্য রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে এবং আমরা ভাবছি সম্ভাব্য সময়ে নির্বাচন হবে। কিন্তু তার মধ্যে যে ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এইভাবে যদি ক্রমান্বয়ে অবনতি ঘটতে থাকে, তাছাড়া যারা সাংবাদিক সত্য ন্যায় নিষ্ঠার পথে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার পর যদি এই ধরনের মৃত্যুর মুখোমুখি হতে হয়, তাহলে সেই জায়গাগুলো আগামী দিনে ঘটনা প্রবাহ কোন দিকে ঘটে সেগুলো আজকের দিনে আমাদের ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। আজকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ওনার স্টেটমেন্ট দেখছিলাম। অনেকেই বলছেন, তিনি সরাসরি বললেন যে আপনারা টক শোতে যেরকম বলা হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক, একজন সাংবাদিক প্রশ্ন করার প্রেক্ষিতে বলছেন যে আপনি তো একই রকম টক শোতে যেভাবে বলে সেইভাবে বলছেন। উনি একটি স্ট্যাটিস্টিক্স এনে বললেন যে আগে, অর্থাৎ পতিত সরকারের সময়, এই সময়ে কী ধরনের
মামলা হামলা খুন রাজানি ধর্ষণ হয়েছিল, সেই তুলনায় ওনারা অনেকটা ভালো আছেন ওই তুলনায়। কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা যা ভেবেছি, যা চেয়েছি, সেই তুলনায় কি আমরা ভালো আছি? নিশ্চয়ই না। এখন যদি সরকার থেকে মনে করেন যে এইটাই তাদের জন্য তুষ্টির ব্যাপার, তাহলে তো আমাদের আর বলার কিছু নেই। রাজনৈতিক সরকার আসলে কি পরিস্থিতি ভালো হবে? অবশ্যই ভালো হবে, গ্যারান্টি। কারণ আমরা যে বিগত দিনে যা দেখেছি সেখান থেকে তো আমাদের উত্তরণ হতেই হবে। আমরা তো আর বিগত দিনে যেতে পারি না, তার চেয়ে সামনের দিকে যেতে হবে। আর রাজনৈতিক দল আসলে, ধরুন আমি বিএনপির কথা বলছি, আমরা যদি আসি, আল্লাহ যদি আমাদের আনেন, দেখুন আমাদের নেটওয়ার্ক কিন্তু গ্রামে একদম পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় রাজনীতির নেটওয়ার্ক, যেটা যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশে এই লোকাল গভর্নমেন্টগুলো সেই দায়িত্বগুলো পালন করে, লোকাল পুলিশিং সেই লোকাল গভর্নমেন্ট করে। আমরা তো তা করি না, কিন্তু আমাদের নেটওয়ার্ক তো ঘরে ঘরে, গ্রামে গ্রামে রয়েছে। আমরা তখন চিহ্নিত করতে পারি সন্ত্রাসী কারা, এবং সেইভাবে আমরা আমাদের দল বা আমাদের রাষ্ট্র পরিচালনা যারা রয়েছে তাদেরকে তো আমরা সহযোগিতা করবই। অর্থাৎ এখন যেমন গা ছাড়া ভাব কেউ কার না, এবং এই সরকার যারা চালাচ্ছে তারা তো সেই সময়কার পতিত সরকারের সময়কার অ্যাডমিনিস্ট্রেশন, এবং তারা কি কোনো অবস্থায় চাইছে যে এই সবগুলো সঠিকভাবে পরিচালিত হোক? আমরা তো তা দেখছি না। আমরা তো মাইক্রো লেভেলে, অর্থাৎ উপজেলা লেভেলে আমরা বাস করি, এবং সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কাজ হচ্ছে। হ্যাঁ, আমার এলাকায় পুলিশ অত্যন্ত কঠিনভাবে কাজ করছে, সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু তবুও তো অন্যান্য এলাকার কথা চিন্তা করে দেখুন, এবং প্রশাসনিক যন্ত্র কিভাবে কাজ করছে সেটা ভেবে দেখুন। তাহলে এই টোটাল পরিবর্তনটা আসবে যখন একটি নতুন সরকার আসবে। জি, রুহুল হোসেন প্রিন্স, আপনিও কি মনে করেন কিনা নির্বাচিত সরকার আসলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আপনার এই প্রশ্নে যাওয়ার আগে একটু 30 সেকেন্ড সময় নেই, কারণ শুরু যেটা করেছেন আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড নিয়ে, এটা শুধু কিন্তু বর্বরতা বা একজন ব্যক্তি হত্যাকাণ্ড না, এটা মনে রাখা দরকার। এটা একটা, আমার বিবেচনায় যেটা একটা কণ্ঠ স্তব্ধ করার বিষয় আছে, এবং এটা তো আশরাফ কাসের ভাই এটাকে উল্লেখ করলেন যে তিনি তার যে লাইভ দুর্নীতি বিরোধী করেছিলেন, আমাদের দেশে যেটা অন্যতম বড় সমস্যা, দুর্বৃত্তায়িত রাজনীতির যেটার ভিত্তিমূল যেটা, সেই জায়গায় আঘাত করছিলেন। তা স্বাভাবিক এটা বুঝতে হবে যে এই দুর্বৃত্ত চক্র কত শক্তিশালী। সুতরাং এর বিরুদ্ধে আসলে এই সরকারকে খালি মুখে বললে হবে না। ওই যে আবার সচিবের এই তথ্যপাত্য আগের আমলের সাথে কেন তুলনা করতে যাব? কারণ ওই সরকার খারাপ ছিল বলেই তো তাকে বিদায় করার জন্য এত সংগ্রাম। সুতরাং ওইটা আলোচনার বিষয় না। আমি মনে করি স্থানীয়ভাবে জনগণের প্রতিরোধ গড়ে তোলা ছাড়া এর কোনো রেমেডি নাই। এবার আসি, কথা পরিষ্কার, মানে আপনার ওই প্রশ্নের উত্তরের কথা পরিষ্কার বলতে চাচ্ছি যে দেখেন, নির্বাচনের মাধ্যমে কোন ধরনের সরকার ক্ষমতায় আসবে তারপরে নির্ভর করবে, এটা হচ্ছে প্রথম বক্তব্য। কারণ আপনি চাইলেন একটা মিষ্টি আম গাছ, কিন্তু আলটিমেটলি আপনি যদি সচেতনভাবে বা অবচেতন মনে একটা তেঁতুল গাছ লাগান, তাহলে আপনি টকে আশা করতে হবে, এর চেয়ে বেশি আশা করে লাভ নেই। এটা প্রথম বুঝ। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, সাধারণভাবে আমরা যে পর্যায়ে আছি, কারণ দীর্ঘদিন একটা গণতন্ত্রহীন পরিবেশ, মানুষ ভোট দিতে পারেনি, আমরা মানুষকে যেভাবে তার একটা উন্নততর জায়গায় নিয়ে আসবো, কালচারালি তাদেরকে সচেতনতার জায়গায় নিয়ে আসবো, সেটা কিন্তু পারি নাই। সুতরাং একটা নির্বাচন হলেই সব কিছু আপনার পরিষ্কার হয়ে যাবে এবং দুধের নহর হয়ে যাবে, ওইটা বিবেচনার দরকার নাই, ওটা কারেক্টও না। কিন্তু আমি এখানে মনে করি যে একটা নির্বাচনের ধারায় যেহেতু আমরা চলে আসি, আমরা যদি একটা নির্বাচনের পথে হাঁটতে পারি তাহলে গণতন্ত্রের পথে হাঁটতে পারবো, এবং আমরা এই ধারাটাকে যদি একটা স্থায়ী ধারা হিসাবে রূপান্তরিত করতে পারি, তাহলে দেখবেন যে সংকটগুলো আসছে সেগুলো জনগণই তার সচেতনতা এবং তার প্রতিরোধের মধ্য দিয়ে, তার ঐক্যবদ্ধতার মধ্য দিয়েই গণতন্ত্রের পথের হাঁটার যাত্রাটা একটা পজিটিভ জায়গায় যাবে বলে আমি ধারণা করি। জি, সাইফুল হক, একই বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া, নির্বাচন এবং নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ প্রিয় ভাজন আলোচক বৃন্দ, আর মধ্যরাতে যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরকেও শুভেচ্ছা জানাই। প্রথমত যেটা আপনি উল্লেখ করছিলেন, সাংবাদিক তুহিনের যে নির্মম যে হত্যাকাণ্ড, আমরা তো এটা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এটা দুনিয়াব্যাপী সাংবাদিকদের জীবন খুবই ঝুঁকির মধ্যে, বিশেষ করে যারা প্রতিবাদী, যারা সত্যনিষ্ঠ সাংবাদিক, বিশেষ অনুসন্ধানী সাংবাদিকদের জীবন আরও বেশি ঝুঁকির মধ্যে। তো আমরা তো পুরনো ঐতিহ্য থেকে বেরিয়ে আসতে চাই। এ ব্যাপারে যেটা আপনি উল্লেখ করছিলেন যে সন্ত্রাসী ঘাতকদের
কোনো দলীয় বিবেচনায় না নিয়ে, এটা শুধু এই ক্ষেত্রে না, যে কোনো অপরাধের ক্ষেত্রে অপরাধী এটাই তার মূল পরিচয়। তো ভবিষ্যতে যদি এই জায়গাটা যদি তৈরি করা না যায়, তাহলে অভ্যুত্থানের অর্জন যেটা বলি, এসব অর্জন আমরা কিন্তু রক্ষা করতে পারবো না। সুতরাং আমি আশা করব প্রশাসনের ব্যাপারে তারা সর্বোচ্চ উদ্যোগ তারা এবং একটা উদাহরণ তারা তৈরি করবেন অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় নিয়ে আসবার জন্য। আর যেটা আপনি আমাদের নেতৃবৃন্দকে আপনি যেটা বলছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি তো এখনো পর্যন্ত, আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি যদিও পরিসংখ্যান দিয়ে বলবার চেষ্টা করছিলেন, এই আগের ধরুন মাসখানিক আগের কথা যদি বলি বা 2 মাস আগের বলি, তার তুলনায় সংখ্যার দিক থেকে কিছুটা ভালো। আমি যদি সামগ্রিকভাবে যদি তাকিয়ে দেখি, মব সন্ত্রাস ঢাকা থেকে দেশব্যাপী যেটা ছড়িয়ে পড়ছিল, তো সেটার কিছুটা লাগাম টানার চেষ্টা হচ্ছে। আখেরে কথাটা সুফল হবে জানি না, কারণ প্রধানত এগুলোর পেছনে রাজনৈতিক ইন্ধন কাজ করে অধিকাংশ ক্ষেত্রে, এবং যারা সরকারে থাকেন, চারপাশে থাকেন, তাদের প্রত্যক্ষ পরোক্ষ মদত যদি কাজ না করে, ল এনফোর্সিং এজেন্সি যদি পেশাগত দায়িত্ব পালন করে, তাহলে এগুলোর মাত্রাটা বিস্তৃতিটা ওভাবে ঘটতে পারে না। সুতরাং এ ব্যাপারে শেষ পর্যন্ত সরকারের দায় দায়িত্বটা হচ্ছে সবচেয়ে বেশি। সেদিক থেকে সরকারে যদি পলিটিক্যাল উইল কাজ করে যে তারা এটাকে হেন্সফোর্থ তারা এটাকে আর করতে দেবেন না, অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা একটা। আর আমি মনে করি, বা যেটা আপনি বলছিলেন যে আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্বর্গরাজ্যে প্রবেশ করতে যাচ্ছি, এরকম চিন্তাটা না করা ভালো। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি একটা চরম কর্তৃত্ববাদী দুঃশাসনের পরে একটা বছর। এটাও আমরা একটা নানা ঘটনার মধ্য দিয়ে আমরা একটা যাচ্ছি। অভ্যুত্থান পরবর্তী সমাজের মধ্যে নানা ট্রেন্ড, নানা কিছু কাজ করে। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে এটা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের যে সুযোগটা, যেটা এই উদারনৈতিক গণতন্ত্রের সবচেয়ে বড় একটা জায়গাটা, এটা যে টেকসই হয় তার কারণ হলো প্রতি 4 বছর বা 5 বছর পর পর নির্বাচন, মানুষ তার পছন্দের দল বা প্রার্থীকে মানুষ ভোট দিতে পারবে। এটা যদি নিশ্চিত করা যায়, তাহলে একটা এই বিদ্যমান পরিস্থিতির একটা মানে এর থেকে উত্তরণের একটা সম্ভাবনা আছে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনি এটা তো যারা যাচ্ছেন, যারা আগামীতে সরকার গঠন করবেন, তো নিশ্চয়ই বর্তমানের চেয়ে তাদের যেহেতু একটা পলিটিক্যাল অথরিটি কাজ করবে, একটা পপুলার ম্যান্ডেটের মধ্য দিয়ে যারা সরকার গঠন করবেন, ফলে দেশের পুরনো ঐতিহ্য থেকে বেরিয়ে আসার তাদের একটা রাজনৈতিক দায় আছে, সামাজিক দায় আছে। এমনকি যদি ধরে নিই যে বিএনপির মিত্ররা তারা যাচ্ছেন, তো তাহলে তারা তো গত 15-16 বছর সবচেয়ে তারা নিপীড়িত। তারা নিশ্চয়ই কোনো রিট্যালিয়েশনের জায়গায় তারা যাবেন না। তারা জাস্টিস তারা নিশ্চিত করবেন। এই সরকার হয়তো কাজটা কিছুটা শুরু করেছেন। তো তারা কীভাবে একটা বহুত্ববাদী সমাজে তারা একটা ইনক্লুসিভনেস তৈরি করবেন, অপরাধের বিচার সেটার একটা বিষয়, কিন্তু পুরো রাষ্ট্র পরিচালনার জন্য ইথিক্যাল মোরাল অথরিটির পাশে তার যে পলিটিক্যাল অথরিটি, সেটা তারা যদি তৈরি করতে পারেন, সবাইকে আস্থার মধ্যে নেওয়া। যারা ধরুন যারা হেরে যাবেন, নির্বাচনটা কিভাবে হবে এখনও কিন্তু এ ব্যাপারে শেষ কথা কিন্তু বলবার মতো না। নির্বাচনটা সত্যি সত্যি অবাধ নিরপেক্ষ হবে কিনা, নির্বাচনে 17 বছর প্রধান উপদেষ্টার কথা যদি বলি, তিনি ইতিহাসের সেরা নির্বাচন তিনি উপহার দেবেন। সেই নির্বাচনের জন্য যে গণতান্ত্রিক পরিবেশ, আমি আজকের এখনো পর্যন্ত আমি 100% জোর দিয়ে বলতে পারবো না সেই পরিবেশটা নিশ্চিত হবে। কিন্তু এটুকু আমি আশা করতে চাই, সরকারে যদি পলিটিক্যাল উইল কাজ করে, নির্বাচনটা এটা যৌথ অর্কেস্ট্রার মতন, সরকার, ইলেকশন কমিশন, পলিটিক্যাল পার্টিস এবং ফাইনালি ভোটাররা, সমস্ত পক্ষ তারা যদি একটা আস্থার মধ্যে যদি রাখতে পারেন এবং নির্বাচনের স্বচ্ছতা তারা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে হেরে যাওয়ার পরেও আমাদের অতীতে যেগুলোকে আমরা ভালো নির্বাচন বলি, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, এই সমস্ত অভিযোগগুলো কিন্তু 91 থেকে আমরা কিন্তু শুনে এসছি। তো সেই ঐতিহ্য থেকে তো আমরা নিশ্চয়ই বেরিয়ে আসতে চাই। ফলে এই জায়গাটাকে নিশ্চিত করার ব্যাপার আছে, এখানে অনেক বেশি দায়িত্বশীল হবার প্রশ্ন আছে। আর ওই সরকারের উপর একটা হিমালয় প্রমাণ একটা প্রত্যাশা থাকবে।
কারচুপির বিষয়টা যদি নাও আসে, কিন্তু ওই যে বলে না অংশগ্রহণমূলক নির্বাচন, সেই বিষয়ে প্রশ্ন না আসবে না, কিনা? সেটা তো একটা বড় প্রশ্ন। কারণ আপনি 16 বছর তো বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বাম প্রগতিশীল ধারার দল বা জোট এবং অন্যান্য দেশপ্রেমিক গণতান্ত্রিক ধারার দলের বাইরে যে আওয়ামী লীগ এবং তার মিত্ররা তারা ছিলেন নির্বাচনী মাঠে। বাকিরা এটাকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, অথবা আমরা 18 সালে অংশ নেওয়ার পরে তো একটা চূড়ান্ত তামাশা হয়েছে। তো এবার যদি এরকম হয় যে ওই অংশটা তারা পুরো নির্বাচনের সিনারিওর বাইরে, তারা তো দল হিসাবে আওয়ামী লীগ তার কার্যক্রম এখন নিষিদ্ধ। তার মিত্রদের ব্যাপারে যদিও এখন সরকার বা ইলেকশন কমিশন থেকে কোনো সিদ্ধান্ত এ পর্যন্ত আমরা দেখিনি। আবার সরকারের কথার মধ্যে দ্বৈততা আছে। প্রথমবার বললেন কার্যক্রম নিষিদ্ধ, পরে আবার বলছেন ইলেকশন কমিশন আওয়ামী লীগের ভাগ্যটা ঠিক করবে। তো কোনটা সত্য কথা? তো এগুলোর ব্যাপারে স্পষ্ট ধারণা থাকা দরকার। তো আপনি দল করছেন, তাহলে তাদের দলে যদি নিবন্ধন থাকে, তাহলে তাদেরকে নির্বাচনের বাইরে রাখার তো একটা যুক্তিসঙ্গত কারণ তো আপনাকে হাজির করতে হবে। একটা হলো ব্যক্তির অপরাধ বা গোষ্ঠীর অপরাধ, তার সঙ্গে দলকে যদি আপনি অপরাধী সাব্যস্ত করতে না পারেন, তাহলে গডসাপটা সবাইকে বাইরে রাখেন। আগে যেভাবে নির্বাচন বিতর্কিত প্রশ্নবিদ্ধ হয়েছে, এবারও যদি, এবং তাদের যদি ধরেন 1 কোটি 2 কোটি 3 কোটি যদি ভোটার সমর্থক থাকে, তাদের জন্য ডেমোক্রেটিক স্পেসটা কি, তাদের জন্য অপশনটা কি, তাদের জন্য চয়েসটা কি? তাহলে এই প্রশ্নটাকে রাজনীতিভাবে অ্যান্সার, এটা শুধু গায়ের জোরে বললে হবে না, তাদের জন্য একটা রাজনৈতিক উত্তর লাগবে, অপশনটা লাগবে। আশরাফ খান স্যার, আপনার কাছে ঠিক এই প্রশ্নটাই যেটি আমাদের সাইফুল হক ভাই বলছিলেন, যে এই যে ভোটার 1 কোটি হোক, 2 কোটি হোক, 3 কোটি হোক বা 50 লাখ হোক, একটা সংখ্যক ভোটার তো আছে, এই ভোটারদের কাছে আসলে জবাবটা কি? তাদেরকে আপনি কোন দিকে ঠেলে দিচ্ছেন? দেখুন, যে প্রেক্ষাপটে নির্বাচনটি হয়েছে বা হচ্ছে সেখানেই জবাবটা আছে। প্রেক্ষাপটটি হচ্ছে 16 বছর আপনি গণতন্ত্রহীন সমাজে বাস করেছেন, পরপর 3টি কারচুপির নির্বাচন হয়েছে এবং শেষ পর্যন্ত গণহত্যা হয়েছে। কাজে এই রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে অংশগ্রহণমূলক ধারণাটি আপার হ্যান্ড পাবে, নাকি 16 বছরের এই ব্যাকগ্রাউন্ড আপার হ্যান্ড পাবে, এটি আমাদের বিবেচনায় নিতে হবে। এখন যারা আপনার সন্তানকে হত্যা করেছে, তাদের মার্কা নিয়ে যদি আপনি মিছিল হতে দেখেন, তাদের চেহারা যদি দেখেন আপনার ভোট চাচ্ছে, আপনার কাছে কেমন লাগবে? এই যে আমরা পরশুদিন ঘোষণাপত্রের সময় আহতদের বা নিহতদের পরিবারকে দেখলাম, আমরা যেন তাদের দৃষ্টিকোণ থেকে রাজনীতির অর্থে রাজনীতি না বলে, বাংলাদেশের যেই প্রেক্ষিতে গণতন্ত্র পথ হারিয়েছিল এবং যেই প্রেক্ষিতে আমরা বহু কষ্টে গণতন্ত্রকে আবার নতুন যাত্রায় শুরু করতে চাচ্ছি, সেই প্রেক্ষাপটে দেখতে হবে। অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়াও নির্বাচন যথেষ্ট প্রশংসার হতে পারে, এটি কোনো সন্দেহ নাই। আমাদের দেশে এত সব দল আছে, এত ভিন্ন মত পথের দল আছে, সেখানে আপনি আপনার কোনো একটি চিন্তার যোগসূত্র খুঁজে পাবেন। কাজে আমরা যেন কোনো একটা কুযুক্তি দিয়ে কিছু গণহত্যাকারী, কিছু ফ্যাসিবাদীকে রাজনৈতিক স্পেসে প্রবেশ করার সুযোগ না দিই। কিন্তু যেটি জরুরি সেটি হচ্ছে যে নির্বাচনটি প্রশ্নবিদ্ধ করা যাবে না, এবং নির্বাচনের পরে আমি মাননীয় উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা, ঈদের মতো খুশি হতে হবে। আমার কিন্তু মনে হয় নির্বাচন নিয়ে যেন কোনো পক্ষই প্রশ্ন তুলতে না পারে। কেননা আপনি নির্বাচনটি যাদের দিয়ে করবেন তারা হচ্ছে বেসামরিক প্রশাসন, তারা হচ্ছে পুলিশ। আপনাকে বলি, 2007-08-এর চেয়ে আমাদের পুলিশের অবস্থা অনেক বেশি খারাপ। 2007-08-এর চেয়ে আমাদের বেসামরিক প্রশাসনের অবস্থা খারাপ। কেননা 2007-08-এ কিন্তু আপনার 15 বছরের দলীয়করণ ছিল না। এবারের কিন্তু বাংলাদেশ উপলব্ধি করলো যে দলীয়করণ হারে হারে একটি গণতন্ত্রহীনতার দিকে কিভাবে আমাদের নিয়ে যেতে পারে। এখন আমি অন্তর্বর্তী সরকারকে যেভাবে দেখছি, তো আমি প্রায়ই দেখি তাদের ক্যাপাসিটির অভাব, তাদের সক্ষমতার অভাব। এখন রাজনৈতিক দলগুলো একে অন্যের প্রতিদ্বন্দ্বী হবে, এটাই স্বাভাবিক। বাজার খালি হয়ে গেছে, একটি বড় অংশ পালিয়ে গেছে, এখন একে অন্যের সাথে রাজনৈতিক বিরোধ হবে, নির্বাচনী বিরোধ হবে, এমনকি কনস্টিটিউশনে আপনার রাজনীতির যে কোনো কৌশল যে কেউ অবলম্বন করতে পারেন। এখন সরকারটি যদি একটি গোপালগঞ্জকে ম্যানেজ করতে না পারে, সে 63টা জেলা, বাকি 63টা জেলা কি করে ম্যানেজ করবে? এবং নির্বাচনের মতো বিষয় যেখানে হারা এবং জেতা, এটা পৃথিবীর সর্বশেষ উদাহরণ হয়ে থাকে জীবনে। কাজেই এর গুরুত্ব বুঝতে হবে। আমরা
সরকারটিকে এখনো জোরালো বা সারাশিভাবে নির্বাচন প্রস্তুতির দিকে যেতে দেখছি না। তারা কথা বলছেন পুলিশের গায়ে নাকি একটি করে ক্যামেরা থাকবে, 47,000 ক্যামেরা দেওয়া হবে, এইসব কথা যে উপদেষ্টা বলেন তার নির্বাচন সম্পর্কে কোনো ধারণা নেই, তার কেন্দ্র সম্পর্কে কোনো ধারণা নাই। কি করে কেন্দ্রে লাইন ধরে লোক দাঁড়িয়ে থাকে এবং একটি লোকও আগে বাড়াতে পারে না, ক্যামেরা কি করবে, তাকে গুতা দিয়ে আগে নিয়ে যাবে? মানে এই যে কথাগুলো বলেন ওনারা, সেক্ষেত্রে মাইক সম্পর্কে তার ধারণা নাই কোনো। দেখুন, এই সরকারের একটি বড় দুর্বলতা হচ্ছে তাদের রাজনৈতিক জ্ঞান খুবই কম। তারা রাজনৈতিক জ্ঞান শূন্য, নিজ নিজ ক্ষেত্রে নাকি সফল, আমি ধরে নিলাম সেটি ঠিক আছে, কিন্তু এখন যে কাজ তাদের দেওয়া হয়েছে সেটি তো নিজ নিজ ক্ষেত্রে সফল হওয়ার কাজ না। সেটি হচ্ছে আপনার একটি ক্রিটিক্যাল নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে একটি সবচেয়ে ক্রিটিক্যাল নির্বাচন। আপনি অতীতের সবগুলোর সাথে মিলিয়ে দেখেন, আওয়ামী লীগ যেহেতু দৌড়ের উপরে আছে বা পালিয়ে গেছে, এখন এই নির্বাচনের পরে আপনি যে প্রশ্নটি বলছিলেন যে আমরা কি সত্যি ওরকম একটি সময় দেখতে চাচ্ছি কিনা, আমি বলছি না। আমাদের বারবার যেটি ভুল হচ্ছে, আমাদের প্রত্যাশা আকাশচুম্বী হয়ে যাচ্ছে, আমাদের প্রাপ্তি মাটিতে দাঁড়াতে পারছে না। এই অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রেও হয়েছে। গণ অভ্যুত্থানের পরে 12 মাস পরে এখন প্রতিটা মানুষের প্রশ্ন, কি চেয়েছিলাম, কি পেলাম? দেখুন, বিএনপি বা অন্য কোনো দল হয়তো সরকার গঠন করবে, কেউ অপোজিশনও হবে, আবার কেউ স্বাধীনতা বিরোধী হয়ে এখন দীর্ঘশ্বাস ঢাকার আকাশে বাতাসে নিতে পারেন, এগুলো তাদের প্রাপ্তি। কিন্তু একজন নাগরিকের কথা ভাবেন তো, যিনি গণ অভ্যুত্থানে তার ছেলেকে হারিয়েছেন, উনি কি পাচ্ছেন? এই যে 12 মাসের চর্চা, এই যে সংলাপ, এই যে ঘোষণাপত্র কিংবা আপনার রেজুলেশন যেটি বেরোবে, সনদ, তার ভিতরে তার জন্য কি আছে? আমি তো ঘোষণাপত্রে তার জন্য কিছু খুঁজে পাইনি। আমরা বারবার যেটা ভুল করছি, আমরা রাজনৈতিক দলগুলোকেই প্রতিনিধিত্বকারী মনে করে তাদের মতামতের ভিত্তিতে চলছি। কিন্তু আপনি সামাজিক সংগঠন, এই যে অভ্যুত্থানটি হয়েছে ছাত্র শ্রমিক জনতার, তাদের প্রতিনিধিত্ব কোথায় ছিল এই সংলাপের সময়? আমরা তো তাদের প্রতিনিধিত্ব দেখি না। শ্রমিকদেরকে কে রিপ্রেজেন্ট করেছে? বাংলাদেশের কোন রাজনৈতিক দল এখন শ্রমিকদের সাথে কাজ করে? আই হ্যাভ সিরিয়াস ডাউট। আমরা মুখে বলতে পছন্দ করি যে আমরা শ্রমিক রাজনীতি করি, শ্রমিকের স্বার্থ দেখি। বাস্তবে আপনি অবস্থাটা দেখেন, তারা যখন আশুলিয়াতে, সাভারে কিংবা নারায়ণগঞ্জে আন্দোলন করে, তার পাশে আপনি কাদের মুখ দেখতে পান? কাজেই আমাদের মনে হচ্ছে যে আমরা একটা সুযোগ পেয়েছি। দেখুন, ফ্যাসিবাদী শাসনটি যতটা ক্ষতি করেছে বলে আমরা ভাবছি, তার থেকে 100 গুণ বেশি ক্ষতি করে গেছে। একটা বড় উদাহরণ বলে আমি শেষ করি, তারা আমাদের সমাজকে বিভক্ত করে ফেলেছে। একটা ডিভাইডেড নেশন, যেই নেশনের ডিভাইডেড হওয়ার কোনো কারণ নাই। আমাদের প্রথম দরকার একটা ইউনাইটেড নেশন তৈরি করা, তারপরে নির্বাচন, তারপরে রাজনীতি, তারপরে কে কিভাবে শাসন করবেন ওটা সেকেন্ডারি। আমরা বিরতি নিয়ে আসবো, আমরা কথা বলবো আনমে এহসান লকমিনন আপনার সঙ্গে এই মানে বিভক্তির বিষয়টি নিয়ে কথা বলবো। আপনারা সবসময় ঐক্যের কথা বলেন, আসলে ঐক্যটা কোন পর্যায়ে আছে আমরা জানবো। সুপ্রিয় দর্শক, ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আলোচনায় ছিলাম ডক্টর আনম এহসান লকমিনন আপনার কাছে। কথা হচ্ছিল বিভক্তি বন্ধ করে ঐক্যের কথা। একেবারে আপনাদের দলের টপ টু বটম, একবার উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় ঐক্যের কথা বলা হচ্ছে। আমরা দেখছি যে এখন ইসলামিক দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে প্রায় প্রতিনিয়ত। গতকালও জমিয়াতুল মুদারিসিনের সঙ্গে বৈঠক করেছে বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান। তো ঐক্যটা আসলে কোন পর্যায়ে আছে একটু জানতে চাই। দেখুন, এই বিভক্তি এটা হলো পুরনো চাণক্য। রাজনীতিবিদরা এই কার্ডটা সকলেই খেলে থাকেন, এবং যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেন তারা যদি ফেসিবাদ হয়ে যান বা ডিক্টেটরশিপ হয়ে যান, তখন তারা এই ট্রাম্প কার্ডটি খেলে, এবং এটা হাসিনা খুব সাকসেসফুলি খেলেছেন, এবং যেটা আমরা দেখতে পাচ্ছি ভারতেও খেলছে, সব জায়গায় এটা খেলা হচ্ছে। আপনি আসছেন আমাদের ঐক্যের কথা। আমরা কিন্তু ঐক্যের ব্যাপারে সাফারার হিসাবে আগে থেকেই ঐক্যে ছিলাম, ঐক্যের কথা আমরা বলে আসছি। আমরা এটাও বলেছিলাম যে আমরা নির্বাচনের পরে জাতীয় সরকার করব। তখন কিন্তু আওয়ামী লীগ ওয়াজ অ্যাট লার্জ, আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল। আমরা জানতাম যে আওয়ামী লীগ যে ফেসিবাদে আচরণ করছে, সেখান থেকে তাকে একদিন যেতেই হবে, এবং যাওয়ার পরবর্তী বাংলাদেশ কোন রূপে ধরা দিবে এবং কি আমাদের করতে হবে সেইটা নির্ধারণ আমরা করেছিলাম এই পতিত সরকার থাকার সময়। অর্থাৎ দেখুন, 2023 সালে 13ই ফেব্রুয়ারি 31 দফা যেটা দেওয়া হয়েছিল, সেখানেই বোঝানো হয়েছিল যে আমরা আগামীর বাংলাদেশ সকলকে নিয়ে কিভাবে করব। ধরুন,
সংবিধান সংস্কারের কথা বলুন, ৭০ অনুচ্ছেদের কথা বলুন, বা ক্ষমতার ভারসাম্যতার কথা বলুন, প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি। এটা কিন্তু ভিশন 2030 এর আগেও আমরা বলেছিলাম, পরবর্তীকালে একদম রিফাইন্ড ওয়েতে আমরা এসেছিলাম এই 31 দফার মধ্য দিয়ে। তখনও কিন্তু আমরা বলেছি যে আমরা নির্বাচিত হওয়ার পরে সকলকে নিয়ে সরকার গঠন করব। আজকে জাতি যে ঐক্যের দরকার রয়েছে, এখানে যদি ফাটল ধরে বিভিন্ন ইস্যুতে, আমরা দেখছি এখনই সেগুলি সৃষ্টি হচ্ছে। ফাটল কি ধরেছে কিনা? আমরা দেখছি হচ্ছে তো। ধরুন এই যে এনসিপি নতুন একটি দল, আপনি দেখুন সামান্য তাদের নেতৃত্বের কোন দল বা যেটি হোক না কেন, রাগ অভিমান যেটি হোক না কেন, তারা তো আস্তে আস্তে নিঃশেষের পথে চলে যাচ্ছে। আমি তো দেখছি না তারা আর সোজা হয়ে দাঁড়াতে পারছে। অপরদিকে এই যে নির্বাচনকে সফল করার জন্য সকলেরই যে প্রয়োজন রয়েছে ভোটার মানে ইলেকশনে অংশগ্রহণ করা, সেই জন্য কিন্তু মাইনর থ্রেট চলছে যে আমরা সংখ্যানুপাতিক না হলে নির্বাচনে যাব না, এই ধরনের কথা বলছে। আচ্ছা, এই যে সুশীল সমাজ, আশরাফ কায়েসার, ওনার মতো লোককে যদি আমরা মনে করি আপার হাউসের দরকার, তাহলে কি ওনাকে কোনো দলে যেতে হবে? আমার প্রশ্নটা এই জায়গায়। মানে আপনি যদি সংখ্যানুপাতে আপার হাউস করেন, তাহলে একটি বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রের প্রয়োজনে যার দরকার জাতি মনে করে, এমন একটি ব্যক্তিকে কোথাও না কোথাও দলের অনুসারী হতে হবে। তাহলে কি যাদের স্বাতন্ত্রিকভাবে যারা মনে করে দেয়ার কন্ট্রিবিউটর এবং জনগণ মনে করে, তারও তো কোনো সুযোগ থাকছে না। এখন হঠাৎ বাংলাদেশে কি এই প্রেক্ষাপট তৈরি হয়েছে কিনা যে একেবারে দল টল না করলে তার অবস্থান থাকবে, হবে, এরকম হয়েছে? কেন ইউনাইটেড স্টেটসের সেনেটর না ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না? বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট হয়নি? কত ক্যান্ডিডেট ইন্ডিপেন্ডেন্ট ইলেক্টেড হয়েছে, তো বাংলাদেশ হয়নি কেন? বাংলাদেশ হয়ে আসছে, যুগ যুগ ধরে হয়ে আসছে, তাই না? তা আমি বলছি যে একটি নন ইস্যুকে ইস্যু করে এই নির্বাচনটাকে যেন সঠিকভাবে না হয়, এই জায়গাটিতে যদি যাই তখন আমাদের ভবিষ্যৎ কেমন হবে? সেই জন্যই গতকালকেও আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান ঐক্যের আহ্বান দিয়েছে, বিষদগার যেন না করা হয়, দলের ভিতর থেকে সে আহ্বানও জানিয়েছে। একই সাথে আমরা জামাতের আমিরকেও দেখেছি, তারাও করছে। কিন্তু এটা যদি শুধু কথার মালাই থাকলো তাহলে তো হবে না। সেই জায়গাটিতে আমাদের জাতীয় ঐক্য যেটা হয়েছিল এই জুলাই 36কে নিয়ে, বা দেখুন ঘোষণাপত্র, মোটা থেকে একটা ঘোষণাপত্র হয়েছে, তো সকলে তো ওয়েলকাম জানিয়েছে। এখানে খুঁটিনাটি বিষয় নিয়ে সকলেই সমালোচনা করছে, আমিও করছি, কিন্তু কিছুটা তো পেয়েছি। যেটা উনি বললেন কায়সার ভাই, যে ন্যাশনাল চার্টার যেটা সনদ হচ্ছে। আচ্ছা, পৃথিবীতে যে 195টি দেশের মধ্যে 193টি ইউনাইটেড নেশনসের মেম্বার স্টেট, তারাও তো সনদে স্বাক্ষর করেছিল। কিন্তু দেখুন যুদ্ধবিরতির সময় কি সে সনদের স্বাক্ষর সেটা কি মেনে চলছে কেউ? স্বাক্ষর করলেই যে মানতে হবে এমনটি ঠিক না। আমরা ইউনাইটেড নেশনস দিয়ে সেটা আমরা দেখতে পাচ্ছি। ইন দিস কেস প্রত্যেকটি রাজনৈতিক দলের ভাবাদর্শ থেকে শুরু করে তাদের সব কিছুর ভিতরে পরিবর্তন আসতে হবে। সেই পরিবর্তনটি আসবে, সেই লক্ষণটি আমরা বিএনপির ভিতরে দেখতে পাচ্ছি। এবং বিএনপি বারবার ঐক্যের কথা বলছে, আমাদের নেতা বারবার ঐক্যের কথা বলছে। কিছুদিন আগে হঠাৎ করে রাগ করে রাষ্ট্রের ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার সময় আপনি দেখেছেন আমাদের দেশমাতা আমাদের বেগম খালেদা দেশনেত্রী, তিনিও তো আহ্বান জানিয়েছিলেন, মনে পড়েছে সেই সময় তিনি একটি জাতীয় নেতৃত্বের দায়িত্ব নিয়ে তখন আহ্বান করেছিলেন। আমি মোটা দাগে বলতে চাই যে বিএনপি অনৈক্য যদি বাংলাদেশে হয়, তাহলে রাষ্ট্র যেমনিভাবে ক্ষতিগ্রস্ত হবে, তেমনিভাবে আমরা যারা জাতীয়তাবাদী দল করি আমরাও ক্ষতিগ্রস্ত হব। যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা হব। তাহলে কেউ কি তার নিজের ক্ষতিগ্রস্ত চায়? সেই জন্য যতই ব্যারেল বিএনপির দিকে ঘোরানো হোক না কেন, আমরা চাই ঐক্য, আমরা চাই আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশ। কারণ সবচেয়ে বেশি লস যেমনিভাবে দেশ হবে, তেমনিভাবে দল হবে। তাই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দলের প্রতিষ্ঠাতার কথা ছিল, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। জি, রহিন হোসেন প্রিন্স, শুনছিলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, বাস্তবতা এবং জুলাই সনদের বিষয়ে আপনার কাছে জানতে চাই, আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পেরেছে রাজনৈতিক দলগুলোর? না, একটা তো আপনি আগে যেটা বললেন, এগুলো একটু যেহেতু রাজনীতির ভিত্তি আলোচনা করলে এটা তো অনেক বড় দাগের। হয়তো মানুষের আকাঙ্ক্ষা একরকম, ঠিকই আছে, মানুষের আকাঙ্ক্ষা তো পজিটিভ থাকেই। আমি মানুষকে এ ব্যাপারে বিন্দুমাত্র কোশ্চেন করতে চাই না, কারণ তার তো ওই রকম সচেতনতার স্তর চলে আসলে কিন্তু আজকে অনেক সমস্যার সমাধান হয়ে যেত, যেটা আমরা চাই। এবং রাজনীতির কিন্তু একটা বড় চাওয়া, তাই খালি বোঝার জন্য বলি, ধরেন রাষ্ট্র ক্ষমতায় যারা গেল, তারা একটা নীতি নিলে এটা বাস্তবায়ন করতে গেলে তো জনগণ লাগবে, তো ওই জনগণের সচেতনতা ওই জন্য লাগবে। আবার
পারফেক্টলি রাজনৈতিক দলগুলো বা ক্ষমতাসীন অ্যাক্ট করছে কিনা এইটাও দেখার দায়িত্ব যদি জনগণ, এরকম একটা সচেতন স্তর থাকলে তো অন্য জিনিস হতো। তা সেটা যেহেতু এখনো হয় নাই এবং আরও সময় লাগবে, তো এটা মনে রাখা দরকার, একটা রাজনৈতিক দল কিন্তু কোনো শ্রেণীর স্বার্থের ঊর্ধ্বে হয় না। তো একটা রাজনৈতিক দল একটা বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষা করে, তার ভূমিকা সেইটা হবে। যার জন্য আমি আগের বার প্রথম রাউন্ডে বললাম যে আপনি কোন ধরনের রাজনৈতিক দল সামনে আসতেছে তারপর নির্ভর করে। তারপরেও বলতে চাই, একটু মনে রাখেন যে আমাদের কতগুলো এক্সপেরিয়েন্স তো হচ্ছে। সেই এক্সপেরিয়েন্স হচ্ছে যে আমি যদি ন্যূনতম গণতন্ত্রের ধারা, মানুষের ন্যূনতম জায়গাটা যদি রক্ষা না করি, মানুষকে মিনিমাম, এখানে বিভক্তির কথা আসছে, আমি যদি বলি যে মানুষের তার মিনিমাম মর্যাদার জায়গাটা যদি না রাখা হয়, তাহলে কিন্তু ক্ষমতা দীর্ঘায়িত করা যাবে না। এটা অতীতে প্রমাণিত হয়েছে, এইবার আরও খুব খারাপভাবে প্রমাণিত হইল। তা সেইটা আমরা একটু মনে রাখার যদি চেষ্টা করি, কিন্তু চেষ্টা করলে আপনি শেষ বেলায় যদি দুর্বৃত্ত অর্থনীতিটা না ভাঙতে পারেন, ওই ধারা যদি রাখেন, শেষ বেলায় কিন্তু আপনি পারবেন না ইচ্ছা করলে। এটা খালি এমনি বলে রাখলাম, কারণ আপনি এই জন্যে অত বেশি আশাবাদী না হয় উচিত, সেটা বোধহয় আশরাফ কায়সারের কথাটা বলেছেন, এই কারণে এই পয়েন্টটাকে আমি একটু জোর দিয়ে বলছি। কিন্তু আমাদেরকে তো হাঁটতে হবে, পথ চলতে হবে, এর তো বিকল্প নাই। এবং এইবারের এত বড় একটা গণ অভ্যুত্থান, এত বড় হত্যাযজ্ঞের পরে যে কাজগুলো করা হচ্ছে, সেই জায়গায় আমি মনে করি, আপনি যেহেতু ওই যে প্রশ্ন করলেন সেইখানে আসি, যে আমার বিবেচনায় ধরেন সনদ নিয়ে কি হবে, আমরা এখনো পর্যন্ত পুরোপুরি, আমি কি হবে বলতে আমি স্বাক্ষরের প্রশ্ন বলেছি, কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে যদি বলেন যতটুকু হয়েছে এটা অনেক অগ্রগতি। একটা কারণ কি দেখেন, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে কিন্তু মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেছিল। পলিটিক্যাল মিনিমাম যে কালচার, যে আমাদের যার যার জায়গা থাকবে কিন্তু দেখা সাক্ষাৎ হবে, এই টকশো ছাড়া যেন একটা সময় দেখা সাক্ষাৎ হতো না, তাও টকশো হিসাব নিকাশ করে হইতো, এটা আমরা জানি। তো এইবার তো প্রায় এই 1 বছরের মধ্যে সেইটা তো অনেক বেশি আমরা রিগেইন করতে পেরেছি। তা সেটা একটা অগ্রগতি। আর একটা বড় অগ্রগতি, হ্যাঁ, এই যে সংস্কারের আলোচনা আমরা করলাম, সেখানে সাধারণ মানুষের কথা আমরা আলোচনা করতে পারিনি। আমাদের একটা শিক্ষা সংস্কার কমিটি পর্যন্ত হলো না। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, বৈষম্য নিয়ে কোনো কমিটি হলো না। কৃষি নিয়ে কোনো কমিটি হলো না, যেটা আমাদেরকে রক্ষা করে চলেছে, কারণ কৃষি না থাকলে কিন্তু সব শেষ, মনে রাখতে হবে। তা এটা কিন্তু কোনো আলোচনা হলো না। এরকম অনেক কিছু আলোচনা নেই। জাতীয় ন্যূনতম মজুরি নিয়ে আমরা কথা বলতে পারলাম না। এত কলকারখানা বন্ধ হচ্ছে, ওইটা কী হবে এটা নিয়ে কথা বলতে পারলাম না। জনগণের এইসব নিয়ে কথা বলতে পারিনি, সেটা হচ্ছে বড় ব্যর্থতা। কিন্তু যতটুকুই আলোচনা কাঠামোগত সংস্কার নিয়ে হয়েছে এবং যতটুকু ঐক্যমত্য হয়েছে, নানা দ্বিমত সত্ত্বেও, যেমন এমন পর্যায়ে গেছে আমরা তো বেরিয়ে আসতে বাধ্য হয়েছি। কারণ সেটা আমরা বলেছি যে আপনি যে ঐক্যমত্য কমিশন আলোচনা করছেন, এখানে 30টা দল, যার যার আদর্শ আছে। আপনি ন্যূনতম নোট অফ ডিসেন্ট দিয়ে তো আদর্শের জায়গায় কেউ ছাড় দিতে পারে না। তা আপনি কাঠামোগত সংস্কারের অন্য পয়েন্টে হলে আমাদের আপত্তির জায়গায় নেই। অনেক মৌলিক সংস্কার বাইরে অন্য যেগুলো আছে, সেটা কিন্তু অনেক দল ছাড় দিয়ে ঐক্যের স্বার্থে বিবেচনা করেছে। কিন্তু আমি সেইটাকেও যদি আলাদাভাবে রাখি, যতটুকু অগ্রগতি হয়েছে সেটা কিন্তু কম না, কারণ দীর্ঘদিনের এই লড়াইটা ছিল। কিন্তু ধরুন কথার কথা সংবিধানের 70 অনুচ্ছেদের প্রশ্ন, আমাদের সাংবিধানিক গণতন্ত্রের ধারা রক্ষা করতে গেলে যে বিরোধী দল থাকবে তার প্রশ্ন, বিচার বিভাগ প্রশ্ন, আরও অন্যান্য প্রশ্ন আছে, অত যাচ্ছি না। তাহলে যতটুকু এখানে হয়েছে সেইটা কিন্তু এক ধাপ অগ্রগতি। এইখানে খালি আমি একটা শব্দ যুক্ত করতে চাই, মিলন ভাই কথাটা তুলেছেন, হয়তো উনি একটা প্রেক্ষাপটে তুলেছেন, যে সনদে স্বাক্ষর করা এবং মানা না মানা। আমি স্বাক্ষরের থেকে গুরুত্ব দিতে চাই। দেখেন 90 আমাদের একটা অভিজ্ঞতা আছে, যদিও 90 এত বড় কিন্তু আলোচনা আমরা করি নাই। ওটা ছিল 3 জোটের উপরে একটা বড় ব্যাপার, হচ্ছে শক্তিশালী নির্বাচন পদ্ধতি গড়ে তোলা, যাতে করে আপনি এই সংগঠনটা গড়ে ওঠে, কিন্তু অত কংক্রিট ছিল না। আরেকটা ছিল আচরণবিধি, যেটা আমরা মানিনি, পরের দিন থেকে করেছি। তো এইবার অন্তত পক্ষে যে কাজগুলোর কথা হলো এত আলোচনার মধ্যে দিয়ে, দীর্ঘ আলোচনা কিন্তু, এবং দেশবাসী দেখেছে, এবং আমার বিবেচনায়, আমি যেহেতু এখানে ছিলাম, অন্তত পক্ষে রাজনৈতিক দলগুলো তারা যতটুকু করতে চায় বা তারা যতটুকু এইটাকে পজিটিভ মনে করে, ততটুকুই কিন্তু তারা বলেছে। তা সেইটার জন্য আমি এটা এক ধাপ অগ্রগতি দেখি। যে সই, আমি একটু উল্টায় বলি, উনি যেটা বলছে সই করলে নাও মানতে পারে, আমি যে সই না করলেও এটা না মানার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে বলে অন্তত পক্ষে আমার ব্যক্তিগত অবজারভেশনে নাই সেই জায়গাটা। তো আরেকটা কাজ করা দরকার, যেটা আমরা ওইখানে সুযোগ পেয়ে হয়নি। আমি আপনার মাধ্যমে এটা বলতে চাই, এর আগেও মিলন ভাই সহ বোধহয় একদিন বলছিলাম, যে আমাদের একটা আচরণবিধি করা দরকার রাজনৈতিক দলগুলো। সেটা নির্বাচন কমিশনও করতে পারে, যে এই নির্বাচনকে সামনে রেখে আমরা কি ভূমিকা পালন করব, আমরা দলগুলোর পজিশন আলাপ আলোচনা। আরেকটা হইতে পারে 90-এর অনুকরণে
আমরা রাজনৈতিক দলগুলো, কারণ আগামী দিনে ধরুন একটা নির্বাচন হলো, নির্বাচনের পরে তো পরিস্থিতি নর্মাল হবে, এটা তো আপনার ভাবার অত নর্মাল হবে কারণ নেই, কিন্তু অবশ্যই একটা অনির্বাচিত সরকারের থেকে দুর্বল নির্বাচিত সরকারও ভালো। আপনি জবাবদিহি করতে পারবো, কথা বলতে পারবো, তার কাছ থেকে হিসাব বুঝে নেওয়ার জায়গায় করতে পারবো, সেটা একটা আলোচনা। কিন্তু আমরা যদি এরকম একটা আচরণবিধিটা করতে পারি এবং সেইটা যদি একটা অনুসরণ করে চলতে পারি, তাহলে মিনিমাম কতগুলো জায়গায় যে পলিটিক্যাল কালচারটা আমাদের একেবারে দীর্ঘদিন ধ্বংস হয়ে গেছিল, মুখ দেখা থেকে বন্ধ থেকে শুরু করে অন্য জায়গায়, সেইটা যদি কিছুটা রিগেইন করা যায়, তাহলে বোধহয় ভবিষ্যতে আমাদের চলার পথ কিছুটা হলেও একটা পজিটিভ ধারা যাবে। আর সবচেয়ে বড় পজিটিভের কথাই বলছি যে এইবার যে একটা বিরাট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আসলাম, এত মানুষের রক্তদান, এত মানুষ আহত, এবং এই যে লক্ষ লক্ষ মানুষের যে প্রাণের আকাঙ্ক্ষা ইতিমধ্যে নানা কারণে হয়তো ফিকে হচ্ছে, কিন্তু এটা ফিকে হতে দেওয়া যাবে না। হয়তো কোনো বিচ্ছিন্ন গ্রুপ বা যাদের এরকম রাজনৈতিক কি বলবো যে দৃষ্টিভঙ্গিটা হয়তো সামনে ছিল না, সুতরাং তার থেকে তো রেসপন্সিবিলিটি পলিটিক্যাল পার্টিগুলোর বেশি। কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল পার্টি না, অন্যদের কথা আসতে হবে। আমি প্রসঙ্গক্রমে বলি যে এখানে আশরাফ কায়সার ভাই বলেছেন, অফকোর্স এটা আমরাও মনে করি যে আপনি আলোচনা শুধুমাত্র তো রাজনৈতিক দলগুলো অন্যকে দিতে হবে, কিন্তু আমরা দেখলাম এই কমিশন আলোচনা করতে যেয়ে তারা কিন্তু খালি রাজনৈতিক দল না, বরঞ্চ ওনাদের মত রাজনৈতিক দলগুলোর মত অল্প একটু রাখলেও নাগরিক সমাজের অভিমত বলে এত বড় ডাউস লেখা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু নিয়ে আসছে। কিন্তু সেই নাগরিক সমাজ আশরাফ কায়সার আছে কিনা আমি তো জানি না, বা সেই নাগরিক সমাজ অন্য কেউ কিনা আমাদের জানা নেই, কিন্তু সেইটা তো আছেই। কিন্তু এটা আগামীতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব বা কর্তব্য হয়ে পড়বে, খালি দলীয় কর্মী সমর্থক না, সাধারণ মানুষের কথার যাতে প্রতিফলন হয়, তার জন্য আমরা কোন পথে আগাবো, সেইটা যদি কিছুটা আমরা অগ্রগতির ধারা এবার করতে পারি, সেটাই হবে এই গণ অভ্যুত্থানের একটা পজিটিভ পাওয়া। জি, সাইফুল হক, আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে একটু আপনার কাছে একটু ডিটেইল জানতে চাই। আপনারা তো আলোচনা করলেন, দীর্ঘ আলোচনা করলেন, এই ঘোষণাপত্র আসলো, এই বড় রাজনৈতিক দলগুলোকে যতটুকু জানি তাদেরকে এটা একটা কাগজপত্র আগে পাঠানো হয়েছে, তাদেরকে ইয়ে করা হয়েছে। আপনারা এই বিষয়টি আসলে কতটুকু কি জেনেছেন, কি হয়েছে? না, ধন্যবাদ। আমি তার আগে একটু অন্য প্রসঙ্গে আপনারা এই আমাদের আলোচকদের কথা একটু রেসপন্ড করতে চাই। জি, এক হচ্ছে আপনি আপনার প্রধান যে আমরা নির্বাচনের পরে আমাদের এই বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে কিনা, এটা তো জি, নির্বাচনটা যদি অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য করা যায় তাহলে, এবং যদি এটা যে রাজনৈতিক সংস্কৃতি হারিয়ে গিয়েছিল, বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমির ভেতরে যে ভ্রাতৃত্ব, যে পরস্পরকে সহ্য করার যে সংস্কৃতি, আবার প্রেস কনফারেন্সে আবার ব্যাপারটা ভিন্ন, আবার মাঠে ময়দানে ভিন্ন। তো ভেতরকার এই সংস্কৃতি যদি আপনি এটাকে যদি আপনি রিপ্লিকেট করতে পারেন রাজনৈতিক ব্যবহারিক রাজনীতির মধ্যে, একটা সম্ভাবনা আছে রাজনৈতিক সংস্কৃতির উত্তরণের জন্য। গুরুত্বপূর্ণ হলো আমরা একদিকে প্রথমত সরকারের জন্য গুরুত্বপূর্ণ কাজে বিচার কাজ যেটা শুরু হয়েছে সেটাকে অব্যাহত রাখা, এটা বড় একটা চ্যালেঞ্জের কাজ হবে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য। এবার সরকারের জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটা সংস্কারের যে ব্যাপারটা, যে পুরনো জমানা যাতে ফিরতে না পারে। তার মানে আপনি যে ব্যবস্থা একটা ব্যক্তি একটা দলকে কর্তৃত্ববাদী দুঃশাসনের দিকে নিয়ে যায়, সে ব্যবস্থার রাজনৈতিক, সাংবিধানিক, প্রশাসনিক তার যে একটা মূলোৎপাটন করে একটা গণতান্ত্রিক উত্তরণের জায়গাটা, যেটা আমরা ওখানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো এক ধরনের কমিট বাউন্ড জাতির কাছে, সেই জায়গাটা কিন্তু অনেকখানি কিন্তু তারপর হচ্ছে নির্ভর করে। আরেকটা আপনি ইলেকশন হবে নিশ্চয়ই, একটা নির্বাচিত সরকারের যে পলিটিক্যাল ম্যান্ডেট থাকে স্বাভাবিকভাবেই তাদের কাছে তো প্রত্যাশা থাকবে অনেক অনেক বেশি। আর এই মুহূর্তে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বড় একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে। আমার রোহিঙ্গা সংকট বলি, আমার হিল ট্র্যাক্সের সংকট বলি, ভারতের ধারাবাহিকভাবে তাদের যে পুশিনের ব্যাপারটা, পুশিনটা কত মানুষ ঢুকালো এর চেয়ে গুরুত্বপূর্ণ তার একটা রাজনৈতিক বার্তা তারা কিন্তু দেবার চেষ্টা তারা করছে। আমাদের এই পরিবর্তনকে কোনোভাবেই তারা কিন্তু মেনে নেয়নি। ফলে আপনাকে এই নিরাপত্তা ঝুঁকিটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট এলে রাজনৈতিক দল জনগণকে আস্থার মধ্যে নিয়ে কিভাবে রাজনৈতিকভাবে সংকট সমাধান করতে, তার জন্য অনেক বড় একটা দায়িত্বের ভেতরে। আর গুরুত্বপূর্ণ যে কথা আমি তখন আরেকটা বাক্য যুক্ত করি, আপনি দল অপরাধ করলে তো এমনকি দলেরও বিচারের বিধানের জায়গাটা আছে, কিন্তু আপনার ইচ্ছা হলো এক ধরনের মবের মতন করে আপনি এখানে 5 জন বসে আপনাকে আমি
পছন্দ করলেন, আপনাকে আমি সুতরাং টোটাল রাজনীতির মঞ্চের বাইরে যাবেন। আমার লজিকটা হচ্ছে যে আপনাকে যুক্তি দিয়ে কথাটা হয় আপনি লিগালি বলবেন যে এর বাইরে আপনারা এই ফাউল করেছেন, অপরাধ করেছেন, অন্যায় করেছেন, আপনারা এই গেমের বাইরে আপনারা থাকবেন। দ্যাট শুড বি ডিসাইডেড ভেরি ক্লিয়ারলি, এখানে অস্পষ্ট কোনো জায়গা নেই। অথবা আপনাকে এমন জায়গায় তৈরি করতে হবে, যদি ব্যক্তির বিচার তো চলছে, দলেরও বিচারের বিধান ইতিমধ্যে যুক্ত করা হয়েছে, তাহলে সেই বিধানটাকে আপনি রাখেন। কিন্তু আপনি উইদাউট হ্যাভিং এনি লজিক, কোনো রেশনাল দাঁড় করানো ছাড়া আপনার ইচ্ছা হলো যেখানে আমরা 2 জন অংশ নেব, বাকি আপনারা 3 জন অংশ নিতে পারবেন, আমি বলছি ইট ক্যানট বি। এটাতে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে না। আমার প্রশ্নটা এখানে, সাউথ আফ্রিকা যে ন্যাশনাল রিকনসিলিয়েশন করতে পেরেছিলেন, দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন বিশ্ব স্বীকৃত মানুষ আছেন, কিন্তু কাজগুলো বিশ্বমাপের হচ্ছে না। প্রবলেমটা এইখানে। তিনি যে জায়গাটা করতে পেরেছিলেন, যে জায়গাটা, ফলে অপরাধের বিচার, খুন থেকে শুরু করে সমস্ত অপরাধের বিচারটা অবশ্যই দৃশ্যমান করবেন, কার্যকর করবেন, মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড হবে, এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন নেই। কিন্তু একই সাথে গোটা 18 কোটি মানুষকে ভবিষ্যতে চলতে হয়। আপনি যে প্রশ্ন করলেন না, হাসিনার ইলেকশনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছিল, আগামী ইলেকশন কোনোভাবে যাতে প্রশ্নবিদ্ধ, এটা যাতে আবার একতরফা নির্বাচনের কোনো তকমা আবার যাতে না পায়, তাহলে উল্টোভাবে আবার কিন্তু ক্রেডিবিলিটির প্রশ্ন কিন্তু আবার উঠতে পারে। এটাকে অগ্রিম যদি বিবেচনার মধ্যে রাখে রাজনৈতিক দল, ইলেকশন, যেন আমি বলেছিলাম এটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন, এই জায়গাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটু সামনে তাকান, আপনি যদি বিপরীত দিক থেকে যদি আবার আরেকটা জিনিস যদি আপনি মঞ্চস্থ করেন এটার জন্য, এবং এই যে ল এনফোর্সিং এজেন্সির এখন যে চেহারা, আমি আস্থা রাখতে চাই সরকারের পলিটিক্যাল উইল যদি কাজ করে, এবং তাহলে আমি মনে করি সবাইকে নিয়ে আমরা একটা আনন্দমুখর নির্বাচন, মানুষ যে উৎসব দেখতে চায় সেটা করা সম্ভবটা। এটা কিন্তু ভীষণ যদি মনে করেন যে আপনি 20, 30, 40 বছরে দেশটাকে আপনি এগিয়ে নিয়ে যাবেন, এরকম একটা, ওই রণজিৎ গুহর নাম শুনেছেন, বিখ্যাত, তিনি অ্যানথ্রোপোলজিস্ট, বলছেন যুদ্ধ বিগ্রহ একদিন শেষ হয়, কিন্তু শোধ প্রতিশোধের রাজনীতিটা শেষ হয় না। এটা যদি শেষ করা না যায়, কোনো না কোনো জায়গা থেকে আপনাকে বন্ধ করতে হবে, আপনাকে আলোচনা করতে, অপরাধের বিচার করবেন, কিন্তু মানুষগুলোকে আবার আস্থার মধ্যে নেওয়া দরকার। ঠিক আছে, এটা একটা স্টেটম্যানশিপ, উইজডম ছাড়া, দূরদর্শিতা ছাড়া, 20, 30, 50 বছর সামনে তাকানো ছাড়া এটা করাটা সম্ভব না। এই কথাটা আজকে আমি আপনার এই অনুষ্ঠানে বললাম, আগামী 6 মাস, 1 বছর, 2 বছর পরে এই কথাটাকে জাস্ট মিলিয়ে নেবেন আর কি। এখানে একটা গভীর একটা রাজনৈতিক দূরদর্শিতা ছাড়া গোটা সমাজটাকে আপনি করতে পারবেন না। এখন আমরা এবার যে আপনি যে প্রশ্নটা করলেন, এর সঙ্গে যুক্ত প্রশ্ন, এই যে জুলাই ঘোষণাটা, এই জুলাই ঘোষণা কারা দেবে? অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার, তাদের সঙ্গে সরকার কথা বলবেন, আলোচনা করবেন, সবাইকে আস্থার, আমাদের ছাত্র, তরুণ, রাজনৈতিক দল, সমাজের নানা অংশের মানুষ, আশরাফ কায়সার রাজপথে দাঁড়িয়েছেন না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দাঁড়িয়েছেন না, সমাজের নানা অংশের মানুষ, কোন অংশ দাঁড়ায়নি? মা যখন, যে মা কোনোদিন রাস্তায় নামেনি, সে যখন বাচ্চাকে খাবার রেখে, যখন পুলিশের ভ্যানে উঠছে, মা বাচ্চাকে ভি চিহ্ন দেখাচ্ছে, বাচ্চা মাকে ভি চিহ্ন দেখাচ্ছে। তো এরকম একটা নেশন যখন এই আপরাইজিংটা করলো, সবাইকে আস্থার মধ্যে তো নেবেন। কিন্তু এবারকার পুরো জুলাই ঘোষণাটা একটা কিছুটা মানে গভীর গোপনীয়তার মধ্যে আপনি কাজটা সম্পন্ন করলেন। 2-3টের বাইরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চের মতন যারা বিএনপির বাইরে সবচেয়ে বড় ফেস এবারকার এই লড়াইয়ের জন্য, তারা কেউ এই ড্রাফটটা আগে তারা দেখার কোনো সুযোগ তাদেরকে দেওয়া হয়নি। ফটফট এটার লজিকটা কি, এটার মানে এটার যুক্তিটা কি এটার, এবং আরও নানা দল, নানা আচ্ছা না, আপনি তার মানে কি কাউকে আপনি মনে করলেন যে এরা রাজি হলেই ঠিক আছে, বাকিরা হাত তুললেই চলবে। বাংলাদেশ এখন আর হাত তোলার পর্যায়ে নাই। কেউ বললো আর সবাই হাত তুলবে তারপরে পা তুলবে, বাংলাদেশ এরকম পর্যায়ে নাই। আমরা আপত্তি করেছি বিপ্লবের কাছে, এখানে আমরা অত্যন্ত হিউমিলিয়েশন বোধ করেছি। ওনার বিহেভটা ছিল খুবই হিউমিলিয়েটিং। আমাকে মিনিমাম 50 জন সাংবাদিক জিজ্ঞেস করেছে, ও যে মানে ফরেন সার্ভিস একাডেমি কপিটাকে আপনারা পেয়েছেন, আপনাদেরকে দিয়েছে? তো বলে কেউ পেয়েছে। কোন দল? বললো বিএনপি, এনসিপি বা জামাত, তাদের কথা বললো। তো আপনি আমাকে দাঁড় করাচ্ছেন এমন একটা জায়গাতে, আমি তার বিন্দু বিসর্গ আমি কি জানি না। তো আমি কি কেবলমাত্র সাক্ষী গোপাল হবার জন্য সেখানে যাব? এটা তো আপনি আমাকে অপমান করছেন। আমাকে মানে আপনি জনগণকে আপনি অপমান করছেন, জনগণ তো রিপ্রেজেন্ট করে। আপনি এগুলো কথা বলবেন, আলোচনা করবেন, তাহলে হতো কি?
এটা তো সামগ্রিক হতো, এটা কিছু কম্প্রিহেন্সিভ জায়গায় দাঁড়াতে পারতো। এখন যে অনেকগুলো সমালোচনা এসছে না, হয়তো তারপরও সমালোচনা থাকতো, কিন্তু এটাকে আরও সামগ্রিক চেহারা দেওয়ার একটা সুযোগ ছিল। কারাই বুদ্ধি দেয় সরকারকে, এটা আমার বিবেচনার মধ্যে নাই। আমরা অনেকটা একটা সিম্বলিক একটা প্রতিবাদ হিসেবে ওদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা যাইনি, আমরা বলেছি যে কেবল সাক্ষী গোপাল হওয়ার জন্য যাব না। তারপরও আমরা বলেছি এই সনদকে আমরা ইতিবাচকভাবে দেখি। খেয়াল করেন, এরপরও আমি গতকালকে অনেকগুলো টেলিভিশন যারা বাসায় এসেছিলেন অফিসে, আমি বলেছি আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি। এখানে যে কথাগুলো এসছে হয়তো আলোচনা করলে এটাকে আরও লজিক্যাল, রেশনাল আর অনেকগুলো কম্প্রিহেন্সিভ করার মানে সুযোগটা থাকতো। আর আমি আমার ভাইয়ের সঙ্গে একটা ব্যাপারে একটু আমি কিছুটা দ্বিমত করি, সেটা হচ্ছে ভাইজি বললেন না যে স্বাক্ষর করলাম, পরবর্তী যদি না মানি তাহলে কথাটা এক অর্থে বাস্তব। আমি বলেছি কথাটা এক অর্থে বাস্তব, কিন্তু আপনি যখন একটা স্বাক্ষর করেন তখন এবার যে জুলাই সমঝোতা সনদ যেটা স্বাক্ষর আমরা করতে যাচ্ছি, এটা এক ধরনের আমার কাছে এক ধরনের ম্যাগনা কার্টার মতন। বাংলাদেশ অতীতের যুগে ফিরবে না, বাংলাদেশ সামনের দিকে তাকাবে। তার মানে আমি স্বাক্ষর হচ্ছে, যেটা রহিন হোসেন প্রিন্স কারেক্টলি, আমি স্বাক্ষর হচ্ছে গুরুত্বপূর্ণ, আমি এটাকে ওন করছি কিনা, আমি একটা জনপ্রতিনিধি বা জনগণের দায়িত্বশীল দল হিসেবে, প্রতিষ্ঠান হিসেবে আমি এটা অঙ্গীকারবদ্ধ, এটা সরকারে যাই বা সরকারে না যাই, তাহলে এটাকে বাস্তবায়ন যারা সরকারে যাবেন তাদের তো বড় দায়িত্বের মধ্যে এটা পড়ে। সুতরাং এখান থেকে ধরেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় 172টা অধ্যাদেশ হয়েছিল, মানে কিন্তু হাসিনা সরকার মাত্র 23 না 26টাকে তিনি কিন্তু রেটিফাই করেছেন। এই ইতিহাস কিন্তু আমাদের জন্য আছে। এখন এটা জবরদস্তি করে স্বাক্ষর করলে মনে করলে এটা হয়ে গেল, আমি আপনার সঙ্গে এখানে একমত হব, জবরদস্তি করে স্বাক্ষর করা মানেই ব্যাপারটা হয়ে গেল তা না। তার মানে এটার ব্যাপারেও একটা কনসেনসাস লাগবে, যারা ইলেক্টেড পার্লামেন্টে আসবেন তারা তো এটা র্যাটিফাই করবেন, আলোচনা করবেন। এবং এটা খুব ভালো দিক যে সংবিধানের প্রিয়াম্বেলের পরিবর্তে সংবিধানের অ্যানেক্সারে আমাদের এই জুলাই ঘোষণা এটা যুক্ত, বা আমি এটাকে ইতিবাচকভাবে এটাকে আমি দেখি। আর সনদ যেটা আমি মনে করি এটা ভবিষ্যতে বাংলাদেশের জন্য এই সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক সাফল্য আমি বিবেচনা করতে চাই। এই সনদ স্বাক্ষর করে দলগুলো যদি তাদের ম্যানিফেস্টোর মধ্যে এটাকে আনতে পারে, যেগুলো আমরা যেগুলো একমত হতে পারলাম না সেগুলো ওপেন এন্ডেড ডিসকাশনে থাকবে, আলোচনায় থাকবে, পলিটিক্যাল ডিসকোর্সে থাকবে, ভবিষ্যতে আলোচনা করব। মানে একটা বহুত্ববাদী সমাজের মধ্যে তো আপনি ঐক্যের জায়গাটাকে আপনার ধরে রাখা দরকার। যেটুকু একমত হয়েছে সেটাও যদি কার্যকর করা যায়, এবং আমি এটা বিশ্বাস করতে চাই বিএনপি এটা নিয়ে এত বিতর্ক করতো না। বিএনপি বলে ফেলতো যে আপনারা যা খুশি আপনারা লেখেন, তারপর আমরা সুযোগ আমরা দেখব। কিন্তু আমি এবার বিশ্বাস করতে চাই বিএনপি এটাকে কার্যকরী করবে। তারা এটাকে কেবলমাত্র লেখার জন্য তারা কিন্তু লেখেনি। ফলে এইটুকু আস্থা আমি রাখতে চাই, বিএনপি কার্যকর করে না করবে মানুষ তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে মানুষ দেখবে, মানে অতীতে যেভাবে অন্যান্য দলকে দেখেছে। কিন্তু আমি এবার আশা রাখতে চাই, কারণ এই রিফর্মগুলো না হলে ভবিষ্যতে আবার কিন্তু পুরনো জমানা অন্য চেহারা আবার কিন্তু ব্যাক করবে। এই ঝুঁকি বিএনপি নেবে না, এই ঝুঁকি আমরা কেউ নেব না, কোনো দল সম্ভবত এরকম ঝুঁকির জায়গায় যাবে না। এটা আমাদের আশাবাদের জায়গা। জি, এই বিষয়ে আশরাফ কাছের আপনার কাছে জানতে চাওয়া মূলত গোপনীয়তার একটা বিষয় আসছে, যে ঘোষণাপত্র নিয়ে গোপনীয়তা, বড় দলগুলোর সঙ্গে আলোচনা, ছোট দলগুলোকে কিছুটা না জানানো বা একটু একেবারে সনদটা কিন্তু আলাদা। আর আমার ধারণা ঘোষণাপত্র বলছে কাউকেই জানায়নি না, ওই যে শুধুমাত্র একটা দুইটা দল, তাও তো দেখলাম তারা প্রতিক্রিয়া অন্যভাবে ব্যক্ত করেছে। আপনার বিশ্লেষণটা? এটি বেশ দৃষ্টিকটু লেগেছে। দেখুন, গণ অভ্যুত্থানটি সবার গণ অভ্যুত্থান, এমনকি মানে শ্রমিক ছাত্র জনতার বাইরেও আমাদের ঘরে যে নারীরা আছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে নারীরা আছেন, এদের সবার গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রকে আপনি গোপনে 3টি দলকে দিয়ে অন্যদেরকে বঞ্চিত করে করতে পারেন? এটা কোনো বিবেকবান মানুষ করতে পারে? বরং অন্য স্টেক হোল্ডার যারা ছিল রাজনৈতিক দলের বাইরে, তাদের কাছে যাওয়া উচিত ছিল। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এটি যদি 5 তারিখে গত বছর করা হতো, একজন রাজনৈতিক কর্মী এর চেয়ে ভালো ঘোষণাপত্র লিখতে পারতো, নেতা দূরের কথা। কেননা সে হৃদয় দিয়ে লিখত, সে আবেগ দিয়ে লিখত, সে সততা দিয়ে লিখত, তার কোনো মতলব দিয়ে লিখত না। ঘোষণাপত্র আমি আপনাকে লাইন বাই লাইন বলতে পারবো আমার সমালোচনার জায়গাগুলো। একটা জিনিস মনে রাখবেন, ইতিহাসে যখন যিনি নায়ক, তার কথা বলার সময় নায়ক হিসাবেই বলতে হবে। উনি পরে ভিলেন হয়েছে কিনা, স্বৈরাচার হয়েছে কিনা, দেশ চালাতে ব্যর্থ হয়েছে কিনা, ওইটা কিন্তু ভিন্ন। কিন্তু আমরা দেখতে পেলাম ঘোষণাপত্রে
একটা জিনিস করেছে যে মুক্তিযুদ্ধে নিয়ে যেই কুতর্কটা হচ্ছিল 24-এর সাথে 71-এর, সেটা সমাধান করেছে। করতে গিয়ে আপনি এত কৃপণ হলে হবে না। আর করতে গিয়ে আপনি ইতিহাসের বিকৃতি দেখুন। আওয়ামী লীগের বিরুদ্ধে আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি অভিযোগ হচ্ছে ইতিহাসের বিকৃতি, মুক্তিযুদ্ধের বিকৃতি। মুক্তিযুদ্ধ ছিল তাদের ব্যবসা, মুক্তিযুদ্ধের প্রতি তাদের কোনো রাজনৈতিক দায় ছিল না। কিন্তু আপনি তার পাল্টাটা করতে গিয়ে যদি আরেকটা বিকৃতি করেন, এখন কোন বিকৃতি বড় এই নিয়ে ইতিহাস কিন্তু বিতর্ক করবে। আমরা কি চেয়েছিলাম যে ঘোষণাপত্রটি যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। দেখুন, ঘোষণাপত্র এমন করে লিখতে হয়, এটি তো কোনো দলীয় ছাড়পত্র না, এটি তো কোনো ব্যক্তিকে বড় করে কোনো ব্যক্তিকে ছোট করার মতলব না। কাজে কেন সবার কাছে গ্রহণযোগ্য হবে না? আপনি 6 মাস ধরে এটা ড্রাফট করেছেন, কেন 3টি দল দেখতে পাবে? 6 মাস ধরে ড্রাফট করার পরের ঘোষণাপত্রের চেহারা এরকম হয়? অবিশ্বাস্য। এবং এখানে আপনি ইভেন সরকারটি যে গঠিত হয়েছে, অন্তর্বর্তী সরকার, তাদের গঠন প্রক্রিয়া নিয়ে যেভাবে বলেছে, এটি ইতিহাসে ধোপে টিকবে? এবং 71 সাল নিয়ে আপনি যেভাবে বলেছেন, দেখুন আমরা একজন জনপ্রিয় নায়ককে বা রাজনীতিবিদকেও পরে পতিত হতে দেখি, কুৎসিত হতে দেখি। সেটি ওই সময়ের ইতিহাস যখন লিখবেন তখন লিখবেন। কাজেই আমাদের মনে হয়েছে যে ঘোষণাপত্রটি সার্বজনীন হয়নি, ঘোষণাপত্রটি সত্যনিষ্ঠ হয়নি। ঘোষণাপত্রটি যারা, দেখুন এই যে আমরা তরুণদের কথা বলছি, যাদের রাজনৈতিক ভবিষ্যৎ আমরা যেমনটি ভেবেছিলাম সেই পথে গেল না, আপনি এর দায় কাকে দিবেন? আমি তো প্রধান উপদেষ্টাকে দিব। উনি বলেছেন মাস্টার মাইন্ড, উনি বলেছেন ছাত্ররা তার নিয়োগকর্তা, এরপরে তাকে আপনি আর সামলে রাখতে পারবেন? এবং তারা যে লোভ লালসার শিকার হয়েছে, কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে, এর দায় কি শুধুই তাদের? আমি নিশ্চিতভাবে মনে করি তা না। তারা যে কিংস পার্টি হয়ে বাজারে এগিয়েছে, 2 জন প্রতিনিধি এখনও সরকারে রয়েছে, সরকারের উচিত ছিল তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া। আদারওয়াইজ আপনি নিরপেক্ষতা হারাচ্ছেন। আপনার ব্যাপারে নিরপেক্ষতার অভিযোগ তুলেও কেউ কেউ যদি নির্বাচনে না যায়, আপনি কি করবেন? তখন তো দাবি উঠবে আরেকটি সরকার করতে হবে যার নিরপেক্ষতা থাকবে। কাজে এটি কিন্তু অত ছেলে খেলা না। মনে রাখতে হবে, শেখ হাসিনা 1400 মানুষ মেরে 30,000 লোককে আহত করে অন্ধ করে দেশ ছেড়ে পালিয়েছেন। অতটা সহজ বিষয় না। কিন্তু আমরা এখন কেউ উপদেষ্টা হয়েছি, কেউ হুইসেলওয়ালা গাড়িতে চড়ি, কেউ সরকারি চেয়ার পেয়েছি, এইভাবে দেখলে কিন্তু গণ অভ্যুত্থান হবে না। এই ঘোষণাপত্র আপনি বুঝাই যায় যে একটা ক্লারিক্যাল ঘোষণাপত্র, কেরানিদের দিয়ে লেখা, অথবা উপদেষ্টা টাইপের কিছু কেরানির লেখাও হতে পারে। আপনি এটার মধ্যে রাজনৈতিক, এটা তো একটা দারুণ ম্যাগনা কার্টা হওয়ার কথা। এর গল্প তো আমাদের 100 বছর বলার কথা। এ নিয়ে আমরা 100 ঘন্টার মধ্যে বিতর্কে জড়িয়ে গেলাম কেন? এটি ব্যর্থতা না? দেখুন এই সরকার কোত্থেকে এসছে, তাদেরকে তো দায়িত্ব দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করা, এটি তাদের একমাত্র ম্যান্ডেট। এখন এই ম্যান্ডেট তারা পূরণ করতে পেরেছেন। এখন আজকে থেকে আপনি দেখেন নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়ে যাবে, নির্বাচনে কোথায় কি হবে, তার মধ্যে তার পুলিশও ঠিক নাই, বেসামরিক। তাহলে আমাদের বিচারের কি হলো? আমাদের সংস্কারের কি হলো? আমি কিন্তু অর্জনকে খাটো করে দেখছি না। এমনকি বিএনপি নিয়ে শুরুতে যে কথাগুলো হচ্ছিল যে তারা সংস্কারে আগ্রহী না, এটিও একটি প্রোপাগান্ডা ছিল। এবং কাউকে আমি দেখছি কোনো রাজনৈতিক দলকে, বিএনপিকে টেম্পো পার্টি, টেন্ডার পার্টি, চান্দাবাজ পার্টি, বিএনপি এগুলো করছে না তা কিন্তু আমি বলছি না। এমনকি যে সাংবাদিক মারা গেছে তার পেছনের কারণটিও তাই। কিন্তু এটিকে একটা লেভেলিং করা হচ্ছে, এটিকে একটা প্রোপাগান্ডার, যাদের স্বাধীনতা বিরোধিতার কলঙ্কজনক ইতিহাস আছে তারা স্পর্ধা দেখাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যুদ্ধ অপরাধীদের ছবি দিয়ে বোর্ড করার। আপনাকে অনেক কিছু গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। রাজনীতির বাতাস কিন্তু এখানে ষড়ঋতুর মতোই, কখন বদলাবে, কখন কাদের ছবি আবার ওই বোর্ডে চলে যাবে আপনি জানেন না। কাজেই ঘোষণাপত্রটি অনেক সিগনিফিক্যান্ট, ইম্পর্ট্যান্ট, সত্যনিষ্ঠ হওয়া দরকার ছিল। দেখুন এর চেয়ে সত্য আপনি আর কোথায় পাবেন? শেখ হাসিনা 1400 মানুষকে খুন করেছে 36 দিনে। শেখ হাসিনা 16 বছরে বিরোধী মত দমনের জন্য হেন কাজ করে নাই, আয়নাঘর করেছে, গুম করেছে। এত অপরাধের বর্ণনা আমরা ইতিহাসে কখনো একসাথে পাইনি। এরপরে আপনার ঘোষণাপত্রতে কেন কম্প্রোমাইজ করতে হবে? কেন অপ্রয়োজনে প্রতিহিংসা শো করতে হবে? কেন ইতিহাসের বিকৃতি করতে হবে? আপনাকে এই দায় এবং অধিকার কে দিয়েছে? এই রাষ্ট্রের ইতিহাসে আপনি হাত দিতে পারেন? যখন যা ঘটেছে আমরা ইতিহাসের ড্রাফট করছি, মনে রাখতে হবে। এমনিতেই রাজনীতিবিদরা বা রাজনীতির কাছের লোকরা ইতিহাস বললে আমরা ভয় পাই, কারণ তার মতলব আমরা বুঝে ফেলি। সে নিজেকে বড় করার চেষ্টা করছে, তার দলকে বড় করার চেষ্টা করছে, নিজের অংশটি ঢেকে দেওয়ার চেষ্টা করছে। দেখুন আমরা যদি 1/11-কে ষড়যন্ত্র বলি, তাহলে তার আগে যে সরকারগুলো বিএনপি গঠন করার চেষ্টা করেছিল তাকে কি বলবেন? তত্ত্বাবধায়কের নামে। অদ্ভুত, আমাদের প্রত্যেকটা ঘটনা মনে আছে। কাজেই
শোনেন, পরবর্তীতে আওয়ামী লীগ ফ্যাসিবাদ হয়ে উঠেছে, সেটার দায় কি ১/১১-র সিচুয়েশন? ১/১১ কোন প্রেক্ষাপটে আসলো এটি কি ভুলে গেলে হবে? তো তাহলে যদি আপনি ১/১১-কে ষড়যন্ত্র বলেন, প্রেক্ষাপটটি গেল কোথায়? এখন ইতিহাস থেকে তো সুবিধাজনক সময়ে আপনি সুবিধাজনক রাজনৈতিক আবহাওয়ায় আছেন, এভাবে ইতিহাস লেখা যায় না। ইতিহাসে দেখুন, আমি শেখ হাসিনার বিরোধিতা করেছি, তার ফ্যাসিজমের বিরোধিতা করেছি, অপশাসনের বিরোধিতা করেছি, জীবনের সবচেয়ে ঝুঁকি নিয়ে। আমার পেছনে তো কোনো দল নাই, কিন্তু আমরা তো তারপরে এই কথাটা বলছি। ইতিহাসের বিকৃতি চরম অপরাধ। এই ঘোষণাপত্রে সেই বিকৃতি আছে, এই ঘোষণাপত্রে রাজনৈতিক পক্ষপাত আছে, এই ঘোষণাপত্রে অভ্যুত্থানের মানুষের আশা আকাঙ্ক্ষা নেই। কথা ছিল ঘোষণাপত্রটি ৫ই আগস্ট থেকে কার্যকর হবে, পরে কোথাও পেয়েছেন এটি? এই ঘোষণাপত্রে সরকারের বৈধতা পাওয়ার মানে যে ঘটনা, সেটি ইতিহাসে চ্যালেঞ্জড হবে। কাজেই আমরা ভুল করেছি ৫ তারিখ থেকে ৮ তারিখে। আমরা একটি বিপ্লবী সরকার করতে পারিনি, একটি অভ্যুত্থানের সরকার করতে পারিনি। কোথা থেকে অবসরপ্রাপ্ত কিছু লোককে এনে আমরা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার করেছি, একটা মতলবী সরকার করেছি। এই ৩ দিনেই বাংলাদেশে প্রতি বিপ্লব হয়ে গেছে, বিপ্লব চুরি হয়ে গেছে। যেই চুপ্পুকে আপনার দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল, তার আন্ডারে গিয়ে আপনি শপথ নিয়েছেন। এই অপরাধ, এই অন্যায়, এই ভুল, এর খেসারত স্বীকার করে যেতে হবে। এটি আপনি রেখে দিবেন, ও আগামীতে কেউ আসবে এবং খুঁজে বের করবে, তখন আপনি আর আমি আবার অনুসন্ধানী প্রতিবেদন করব যে ওই বিচারকদের মতামত কোথায়। এই যে বলা আচ্ছা কিছু লোক পালিয়ে গেছে, তার মতামতের ভিত্তিতে সরকার গঠিত হতে পারে? তার নৈতিক বৈধতা কি আছে? উনি নামে হয়তো বিচারক ছিলেন, তারপরে উনি পালিয়ে গেছেন, ওনাকে খুঁজে আজকে পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তারা ঠিক করলো সরকার গঠনের প্রক্রিয়া কি হবে। আপনি সোজা চলে গেলেন বঙ্গভবনে, তাড়াতাড়ি উপদেষ্টা হতে হবে যদি অন্য কেউ হয়ে যায়। এটি যদি হয়, এত দেখুন, গণ অভ্যুত্থানটি অত্যন্ত শক্তিশালী ঘটনা, অচিন্তনীয়। ১৬ বছর রাজনীতিবিদরা চরমভাবে ব্যর্থ হয়েছেন। আর শেখ হাসিনা যেই পরিমাণ অপশাসন দাঁড় করিয়েছেন, ওইটা রাজনীতিবিদদের কাজ না, তাদের সামর্থ্যে কুলানোর কথা না। আপনি রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করতে পারেন না, রাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করতে পারেন না, ওটা গণ অভ্যুত্থানই হতে হবে। কিন্তু আমরা কি সরকার গঠনে তার কোনো ছায়া দেখতে পেলাম? আমরা কোথা থেকে পলাতক বিচারপতি, আমি তো কাগজটিও আমরা এখনও কোথাও দেখিনি। কোথা থেকে পলাতক বিচারপতি একজন অপরাধী রাষ্ট্রপতির রেফারেন্সে আমাদের সরকার গঠন করলো? অভ্যুত্থানটি হলো জনগণের, তরুণদের, শ্রমিকদের, সাধারণ মানুষের। সরকার গঠিত হলো প্রশাসনিক কাঠামোতে। মানে 90% আমার গণ অভ্যুত্থানের অর্জন 3 দিনে শেষ হয়ে গেল। এই যে ভুল, এটা আমরা 12 মাস ধরে খেসারত দিচ্ছি। দেখুন, হাসিনা সরকারকে আমরা বলতাম মন্ত্রিসভায় রদবদল করে না কেন, তাদের পারফরমেন্স অনুযায়ী করে না কেন। এই সরকার করেছে। গত 11 মাসে একজন উপদেষ্টা আছে, তাকে 11 দিনও দেখা যায়নি বাজারে। হেলথ সেক্টর, যেটা বাংলাদেশের সবচেয়ে দুর্বল এবং দুর্নীতিগ্রস্ত, কে, ওনার যোগ্যতা কি? আমরা তো এইসব প্রশ্ন করতে চাই। দেখুন, এনারা ভাবতেছেন যে তারা অনেক কিছু করে দিয়ে যাচ্ছেন, আমাদের প্রত্যাশা ছিল তার চেয়ে 10 গুণ। এখন এই রেটিং, এই রিপোর্ট কার্ড তাদের নিজেদের ঘোষণা করে যেতে হবে। আমি মনে করি সরকারের ভেতরে এখনো সময় আছে, সংস্কার শুরু হওয়া দরকার। হ্যাঁ, ধন্যবাদ। অনেক কিছু শুনলাম। প্রথমত সাইফুল ভাই যেটাকে মিসরিডিং করেছেন, আমি বলছি যে চার্টারে স্বাক্ষর করা অনেকে মানে না, কিন্তু বিএনপি কেন মানবে না? এই চার্টারে যে শর্তগুলি লেখা হচ্ছে সনদে, সেগুলো তো বিএনপি উত্থাপন করেছে। অতএব বিএনপি এখানে না মানার কোনো কারণ নেই, বরং বিএনপি তার ইচ্ছা প্রকাশ করেছে যখন এই স্বৈর শাসক, এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, তখন থেকেই আমরা এই কথাগুলো বলে আসছি। আজকে বিএনপিকে লেবেলিং করা হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু এই লেবেলিংয়ের জন্য আশরাফ কায়সার যা বললেন, এই সরকার কি দায়ী না? এই সরকার দায়িত্ব নিয়ে তারা কোন কাজটি করেছে? একটি অপশক্তি খোড়া যুক্তি দিয়ে বিএনপিকে বারবার চিহ্নিত করতে চাচ্ছে যে এই রাষ্ট্রের এই দুর্বৃত্তায়নের পেছনে বিএনপিকে দায়ী করা হচ্ছে। আসলে কি তাই? বিএনপি কি রাষ্ট্র ক্ষমতায়? না, পতিত সরকারের যারা ছিল, রাষ্ট্র পরিচালনা করছিল, তাদেরই একটি গোষ্ঠী, সমর্থিত গোষ্ঠী তো এই রাষ্ট্র পরিচালনা রয়েছে। এটা কি জনগণ দেখছে না? তো সেই জায়গাটিতে এই খোড়া যুক্তি দিয়ে বিএনপিকে বারবার টেনে আনা উচিত না। সেই জন্য তো বিএনপি বলেছিল ইন্টারিম গভর্নমেন্টের যদি কোনো ডেফিনেশন না হয়ে থাকে, কতদিন, কত বছর, কত সালের জন্য, তাহলে তো আমরা বলেছিলাম 3 মাসে নির্বাচন দিয়ে দিন।
শেষকালে এসে যদি নির্বাচন দেওয়াটি একটি মাত্র দায়িত্ব হয়ে থাকে এই সরকারের, তাহলে প্রথম 3 মাসে দিলেন না কেন? আর যদি আগামীতে না দিতে পারেন, তাহলে তো আরেকটি ইন্টারিম গভর্নমেন্টের প্রয়োজন হবে, সেটাকে আমরা দেখছি না। এবং সেই বিলটিও তো হাইকোর্টে রয়েছে, 13দশ সংশোধনী, 15দশ সংশোধনী যেটা গেল, সেটাও তো আলোচনার মধ্যে রয়েছে। আমি দেখতে পাচ্ছি এটি একটি সুন্দর সুপরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে, এবং সেই জন্যই আমরা বলছি আমরা চাই নির্বাচন। আর এই যখন আমরা নির্বাচন নিয়ে কথা বলেছি, তখন সকলেই বলছে বিএনপি আর কিছু চায় না, শুধু নির্বাচন নির্বাচন নির্বাচন। আজকে কি বিএনপির কথা প্রতিফলিত হয়নি? আজকে তো মনে হচ্ছে 111 সরকার যেইভাবে কোন পথে পালিয়েছে আমরা এখনো জানি না। এই দেশকে কোথায় তারা দিয়ে গিয়েছে আমরা তখন দেখতে পাচ্ছি। তারা তো তাদের দফা 6-তে লিখেছে যে 1/11 ষড়যন্ত্রমূলকভাবে সেই সময়ে বাংলাদেশে শেখ হাসিনাকে একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য ও ফেসিবাদের পথ সুগম করে দেওয়া হয়েছে। এটা 6-তে সন্নিবেশিত হয়েছে। আবার 13-তে এসে তারা বলছে যে নির্বাচন 2014, 2018, 2024 সঠিক হয়নি। তাহলে ষড়যন্ত্র যদি 1/11 হয়ে থাকে, 2008-এর নির্বাচন কি ষড়যন্ত্রের নির্বাচন না? যদি ষড়যন্ত্রের নির্বাচন হয়ে থাকে, এখানে 2014 নির্বাচনের আগে তো 2008-এর নির্বাচনের কথাটি বলা উচিত ছিল। তাহলে সেই বিগত দিনের কেয়ারটেকার গভর্নমেন্টের কিছু কিছু লোক পত্রিকায় দেখছি যে গণ অভ্যুত্থানের একটি দায়িত্ব ছিল গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। সুশাসনের কথা বলা হয়নি, ন্যায় বিচারের কথা বলা হয়নি। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হবে, কিন্তু সুশাসনের কথা কি বলেছেন? তাই বলছি যে সনদ বিএনপি স্বাক্ষর করার আগেই সনদে যা থাকবে এবং ঘোষণাপত্রে যা থাকবে এবং এদেশের সংস্কার যা হবে, সেগুলো বিএনপি সবগুলো বলেছে। একটি দাবি কি দেখাতে পারবেন বিএনপি যা বলেনি তারা বলেছে? যদি তাই বলতো আজকে এই সংস্কার, তাহলে তারা মোটা থেকে রাজনীতিবিদরা যা বলছে তার চেয়ে বেশি বলছে সুশীল সমাজ থেকে বলছে। কোথায় সুশীল সমাজের একটি আইটেমও তো আমরা দেখতে পাচ্ছি না যে তারা জনগণের সামনে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তাহলে এই সময় বাড়িয়ে এই ক্ষমতা এই 3 মাসের জায়গায় 6 মাস, যৌক্তিক সময় বলতে 1 বছর, 1 বছর জায়গায় 1.5 বছর পরে এসে যখন সব কিছু এলোমেলো হয়ে গেল, যখন দেখা যাবে কিংস পার্টিও কাজ করছে না এবং সরকার যাদেরকে মাস্টার মাইন্ড বলছে তাদেরও কাজ করছে না, সব মিলিয়ে এখন এই সরকার কি করছে? পদযাত্রা প্রদর্শন হচ্ছে। এই অবস্থাতে জাতিকে ঐক্যবদ্ধ হতেই হবে, তার কি কোনো বিকল্প আছে? আর এই ঐক্যবদ্ধতে যদি ব্যর্থ হয় জাতিকে ঐক্যবদ্ধ করতে বিএনপির মতো একটি বৃহত্তর দল, তাহলে বিএনপি হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। পাগলও গরম ঠান্ডা চেনে। অতএব এই বিএনপিকে কটাক্ষ না করে বলতে হবে আগামী দিনে এই বাংলাদেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সঠিকভাবে এই রাষ্ট্র এবং নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য বিএনপির সবচেয়ে বড় দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটি বিএনপি পালন করছে। আমরা তো প্রতিনিয়ত দেখছি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের কথা এবং তার বক্তব্য এবং যেভাবে তিনি দলকে সুশাসন করছেন, বহিষ্কার করছেন। একটি ব্যক্তিকে যদি বহিষ্কার করা হয়, এই সরকার কি কোথাও তার ব্যবস্থা নিয়েছে? সরকার কি দায়িত্ব নেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক করা? তাহলে তারা কেন এসছেন? তারা কি ওই এখানে ক্যামেরা লাগিয়ে মনে করছে নির্বাচন করবে? আচ্ছা, নির্বাচন কমিশন সংস্কারের জন্য তারা কি করেছেন? বিগত দিনে যে নির্বাচন কমিশনগুলো এই এটিএম শামসুল হুদা বলেন, নুরুল হুদা বলেন, হাবিব আওয়ালের কথা বলেন, তারা যে একটি রাষ্ট্রে ফেসিবাদ হওয়ার জন্য সাহায্য সহায়তা করেছে, এই 2 জনকে কাঠগড়ায় এনেছেন, বাকিদের কি এনেছেন? আগামী দিনের এই নির্বাচন কমিশনকে বা ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার বা প্রিসাইডিং অফিসার বা পুলিং অফিসার যদি নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো রকম দুর্বৃত্তায়ন করেন বা সহযোগিতা করেন ভোট রিগিং হওয়ার জন্য, তার জন্য কোনো বিচারিক আইনের ব্যবস্থা করা হয়েছে যে প্রিসাইডিং অফিসারকে শাস্তি দেওয়া হবে? এই যে আপনার যে মনিটরিং করার জন্য যে মোবাইল কোর্ট দেওয়া হবে, যে জাজরা, যে ম্যাজিস্ট্রেটরা সেখানে যাবে, তাতে কি এম্পাওয়ার্ড করা হয়েছে আমরা তো সেটা সম্বন্ধে এখনো জানি না। তাহলে কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে? এই নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে করার জন্য তাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে, কিন্তু তারা কি সেই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে? এই নির্বাচন কমিশন যে আগামী দিনে নির্বাচন করার কোনো প্রস্তুতিমূলক কিছু তারা নিয়েছে? তারা সেটা করেনি। তো সেই জায়গায় আগামী দিনে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য নির্বাচনকে সচিবালয়ের কাজকর্ম সেটাও তো তারা আমি দেখছি না
তারা করছে। জি। তো এই অবস্থায় আমরা আগামী দিনে যে সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে কি বলা হবে যে বিএনপি তার জন্য দায়ী? সুষ্ঠু নির্বাচন কি হবে না এমন? যদি না হয় নির্বাচন কমিশনের যদি জন্য না হয়, জি। সরকার কি এম্পাওয়ার করেছে এই নির্বাচন কমিশনকে? নির্বাচন কমিশন এবার কি চাচ্ছে দেখুন, নির্বাচন সংস্কার কমিশন একটা হয়েছে, সেখানে কি নির্বাচনের অভিজ্ঞতা আছে এমন একজন মাঠের যে 5-7 বার নির্বাচন এমন কোন সদস্য আছে? আমাদের নির্বাচন সুজনের বদিউল আলম মজুমদার তিনি লেখালেখি করেন, কিন্তু নির্বাচন করেছে, নির্বাচন বুঝে এমন একজন ব্যক্তিত্ব কি অবজারভার হিসেবে নিয়েছে তারা? তারা কি জানে? পুঁথিতে পড়ে বই দেখে কি নির্বাচন বোঝা যায়? আমরা জানি নির্বাচন কিভাবে হয়, নির্বাচনে রিগিং কিভাবে করে, কিভাবে সরকার নির্বাচনকে সহযোগিতা করে, কিভাবে হাসিনাকে ওই 2008 সালে বা 14 সালে 18 সালে করেছে, এগুলি আমরা জানি। এই কমিটির কোনো সদস্য কি কোনো কালে কোনো দিন নির্বাচন করেছিল? তারা কোত্থেকে পুঁথি পড়ে কি নির্বাচন বাংলাদেশে শেখা যায়? জি, রহিন হোসেন প্রিন্স, নির্বাচনের বিষয়ে আসলো, নির্বাচনের বিষয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই। জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছে, আমরা ফেসবুকের মাধ্যমে জেনেছি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফসিল। না, আমি তো মনে করি যে ধরেন এই যে রাত পোহালে এই যে দিনটা আসবে, এটা তো সরকারের বর্ষপূর্তি। তো এই বর্ষপূর্তির মধ্যে এটা বহু আকাঙ্ক্ষিত খবর, যেটা আরো আগে পেলে ভালো হতো। তো এখন আমি মনে করি যে এবং আজকে দেখলাম যে সম্ভবত যদি ভুল না করি ওনাদের ক্যাবিনেটের মিটিংয়ে উনি বলেছেন দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। তো এখন এই যে প্রথম পর্ব নিয়ে নানা আলোচনা, আপনি অনেক কিছু এখন করতে আমরা তো পারবো না কিছু, মানে মিনিমাম যে আলোচনা হলো একটা ঘোষণাপত্র, তার অংশীদার তো আমরা হতে পারলাম না, এবং ওই দায়িত্ব আমরা নেব না, আমি বা আমাদের কমিউনিস্ট পার্টি বা বামজোট আমরা তো নেব না। যার জন্য ওই আলোচনায় ঢুকলাম না, 28 পয়েন্টের আলোচনায় গেলাম না। হ্যাঁ, কতগুলো কথা সবকে স্যার বলেছেন, খুবই কারেক্টলি অ্যাড্রেস করেছেন হিস্ট্রি এবং অন্য বিষয়, তো ওর মধ্যে আমি ঢুকলাম না। তো ধরেন এই রকমের অনেক ব্যত্যয়ের কথা বলা যায়, কিন্তু এটা অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু আমি ওই আলোচনাকে বাদ রেখে এখন যেটা করতে চাই, নিশ্চয়ই আমরা আজকে থেকে এটা দেখতে চাই যে তারা একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিভাবে সহায়কের ভূমিকা পালন করবেন। একই সাথে যে কথাটা আমরা অনেকদিন ধরে বলে আসছি যে ধরেন এই যে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, এটা তো অলরেডি আদালত রায় দিয়েছে, তারপর এটা উচ্চ আদালতের জায়গা আছে, হয়তো এই রায়টাও আসবে। এবং আমরা এই যে ঐক্যমত্যের আলোচনায় সবাই একমত যে নির্বাচনকালীন এরকম একটা সরকার হইতে হবে। তো এখন সেটা 90 দিনের মধ্যেই তারা নির্বাচনের কাজ করবেন। তো এখন এই সময় কোন সরকার থাকবে সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কারণে কারণ ইতিমধ্যে এই সরকার এবং তারা অনেক উপদেষ্টারা নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে, এবং নির্বাচনকে এখানে সাইফুল ভাই খুব কারেক্টলি বলছেন যে মানে অনেক পয়েন্টের মধ্যে একটা যে আমাদের অতীত দিনে যে নির্বাচনের সংকটগুলো ছিল, এইরকম কোনো সংকট যেন না থাকে, থাকলে কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে দিতেই আপনার শেষ হতে হবে। সুতরাং সেই কাজটা হবে মনে করি, এবং আমি মনে করি নির্বাচন কমিশনকে আর দেরি না করে তাদের হাতে যে ক্ষমতা আছে যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, যে কিভাবে ধরেন টাকার খেলা মুক্ত করা বা একটা নির্বাচনী পরিবেশ, সহজ কথা বললে যে একটা পরিবেশ ফিরিয়ে আনা যায়, সেই কাজটা কিন্তু করতে হবে, এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কাজটা করতে হবে। দেখুন একটা ছোট্ট হিস্ট্রি বলি, জানি না আমাদের হিস্ট্রি তো এখন মিডিয়ায় কি বলে যে অনেক চমকপ্রদ খবরই প্রধান চলে আসে, আর অতীত দিনে হয়তো ছিল না। এটা একটু সচেতন মহল সবাই জানেন, আমার ধারণা আপনারও জানা আছে। 90-এর আগে কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বাংলাদেশের 4টা প্রান্ত থেকে তৎকালীন সিনিয়র নেতারা, আমরা তখন ছাত্র আন্দোলন করবো, আমরাও হেঁটে আসলাম 23 দিন ব্যাপী, 4 প্রান্ত থেকে হেঁটে, একেবারেই আক্ষরিক অর্থে হেঁটে বলতে যা বোঝায়, একটাও 1 সেকেন্ডের জন্য গাড়িতে ওঠেনি, 23 দিন ধরে ঢাকা এসেছিল। কিন্তু স্লোগানটা কি ছিল জানেন? আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। তার মানে আমি এই কথাটাই রেফার করছি, এটা কোনো দল বা দলবাজির জন্য না, জনগণের সচেতনতার জায়গায় করতে হবে। এখন তো খালি আমার ভোট আমি দেবো সেটাও না, আমি জেনে বুঝে যথাযথভাবে দেবো। তাহলে সেই কাজটা নির্বাচন কমিশন, সরকার তার কতগুলো আইনি কাজের মধ্য দিয়ে মানুষকে উদ্দীপ্ত করার কাজ যদি করতে পারি, তাহলে এইবারের নির্বাচন জনগণ, এই যে কথাটা হলো গণঅভ্যুত্থানের জনগণকে খালি ইয়েস নো ভেরি গুড বলার দিন শেষ হয়ে যাচ্ছে। সুতরাং তাকে আরও সচেতন করে যদি নিয়ে এসে আমরা গণতন্ত্রে একটা ভালো ভোট করে গণতন্ত্র পথে যাত্রা করতে পারি, এর মধ্য দিয়ে যে সচেতনতাও গড়ে উঠবে, তা আগামী দিনে আমাদের পথ চলায় খুবই ইতিবাচক ভূমিকা নেবে বলেই মনে করেন। জি, অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে। সাইফুল হক, আপনাকে দিয়ে শেষ করতে চাই। সরকারের 1 বছর, যেটি রহিন হোসেন প্রিন্স বলছেন, যথার্থই বলেছেন, 8 তারিখ সরকারের 1 বছর।
একটু মূল্যায়নটা আপনার কাছে জানতে চাই, সে সঙ্গে নির্বাচন প্রসঙ্গে একটু বলবেন, সময় খুব সংক্ষিপ্ত। তার আগে চটপট করে বলি। প্রথমত আমি যেসব ব্যাপারে মনে করি যে সরকারের নিরপেক্ষতা কোনো গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ। সরকারের উচিত হবে যে দ্বিতীয় পর্বে প্রধান উপদেষ্টা বললেন তার সরকার প্রবেশ করতেছে, তাহলে দ্বিতীয় পর্বের প্রথম কাজ হবে যেসব কারণে তার সরকার এখন বিতর্কিত হয়েছেন, বিতর্কিত উপদেষ্টাদেরকে বাদ দেওয়াটা কেন দরকার? কারণ তার অধীনে যদি নির্বাচন করতে হয় তাদেরকে বাস্তবে তত্ত্বাবধায়ক সরকারের আদলেই তাদেরকে কাজ করতে হবে। তার মানে নির্দলীয় নিরপেক্ষ, মানে তাদের চোখে মানে সমস্ত স্টেক হোল্ডাররা সমান আচরণ পাবেন। এটা তাকে 100% তাকে এটা নিশ্চিত করতে হবে। তার কিন্তু দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ কিন্তু এটা, তার ফার্স্ট বলে তার প্রথম ওভারের কাজ কিন্তু এটা। আমি আগামীকালকেতে দেখতে চাইব সরকারি ব্যাপারে কার্যকর উদ্যোগ তারা গ্রহণ করেছেন। না হলে যেটা হবে, আশরাফ কায়সার বললেন, রহিম হোসেন প্রিন্স একটু ইনডিরেক্টলি বলবার চেষ্টা করলেন, না হলে কিন্তু এই সরকারের অধীনে যদি বোঝা যায় কোনো দল যদি মনে করে সরকার নিরপেক্ষ না, এবং তারাও কিন্তু নির্বাচন থেকে কিন্তু অ্যাবস্টেইন করতে পারে, এই সরকারের অধীনে বিশ্বাসযোগ্য নির্বাচন হবে না, নিরপেক্ষ নির্বাচন হবে না, এই কথা বলে, এবং তারা একটা তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা কিন্তু বড় হয়ে আসতে পারে। কারণ উচ্চ আদালতে ইতিমধ্যে ব্যাপারে এটা পজিটিভলি তারা রায় দিয়েছেন, এরপর আবার রিট আছে। তারপর আশা করি যদি হয়ে যায়, তার মানে, এবং ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো কিন্তু ঐক্যমত কমিশনে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কিন্তু সবাই অবস্থান নিয়েছেন। এই দাবিটা কিন্তু প্রবল হয়ে উঠবে। আশা করি ওইরকম জায়গায় আমাদেরকে যেতে হবে না। এই সরকারকে আমরা এরকম বিব্রত জায়গায় আমরা কিন্তু ফেলতে চাই না, কিন্তু তাদেরকে তার পলিটিক্যাল উইলটাকে তাদেরকে শো করতে হবে। এরপরে যেটা বলতে চাই, বিএনপির ক্ষেত্রে যেই অবাধ নির্বাচনে যদি ধরে নিই বিএনপির স্বাভাবিকভাবেই যদি বিজয়ের সম্ভাবনা প্রবল, সেখানে বিএনপির দিক থেকে তো কোনো ধরনের ম্যানিপুলেশনের কোনো দরকার নেই। সেই নির্বাচন বিতর্কিত হলে বরঞ্চ বিএনপি ক্ষতিগ্রস্ত, উল্টোভাবে বরঞ্চ বিএনপি ইন্টারনালি প্লাস এক্সটার্নালি বিএনপি বরঞ্চ বিতর্কিত হবে। সুতরাং বিএনপি দিক থেকে যত অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হয়, তত বেশি পরবর্তী সরকারে যদি বিএনপি যদি সরকার গঠন করে, তাহলে বিএনপির জন্য বরঞ্চ ক্রেডিবিলিটি জায়গাটা বাড়বে। সুতরাং এই জায়গাটা আমি আমার বিএনপির অনেক বন্ধুদেরকে ইতিমধ্যে আজকে মিলন ভাই আপনার মাধ্যমেও জানাচ্ছি, দেশবাসীকে বলছি, আমি ইতিমধ্যে বিএনপি নেতাদেরকে কথাটা পরিষ্কার করে বিভিন্ন সময় কথাটা বলেছি। লাস্টে আপনি যেটা মানে আমাকে যেটা প্রশ্ন করলেন ইয়ের ব্যাপারে, আপনি বললেন যে 1 বছরে আমি তো মনে করি যে 1 বছরে এরকম একটা অসাধারণ জনপ্রিয় সরকার, কিন্তু তারা এরকম একটা পুয়ার পারফরমেন্স করবেন এটা কিন্তু আমরা কিন্তু আসলে ভাবিনি। উনি দ্বিতীয়বার নোবেল পাবেন এটা আশা করে। আচ্ছা, হ্যাঁ, আমি বরঞ্চ এটা আমরা ভেবেছিলাম এবং এরকম একটা দুর্বল অকার্যকর নুজু সরকার হবে এটা কিন্তু ভাবিনি। এবং এই নির্বাচনটা আমি দেখলাম খুব আমার বন্ধুরা বলাবলি করছেন, পরিস্থিতি সামাল দিতে না পারার জন্যই এখন তারা যেটা উপলব্ধি করেছে নির্বাচন, আমি মনে করি অনেক বিলম্বিত হলো একটা সঠিক উপলব্ধির জায়গায় তারা এসছেন। সরকার এই জন্য নিশ্চয়ই আমরা ধন্যবাদ জানাবো। সরকার আমি মনে করি অনেকগুলো বড় দাগের সাফল্য, বিচারটা তারা দৃশ্যমান করছেন। যেটা বললাম, এই ম্যাগনা কার্টার মতন জুলাই সনদ যদি আমরা স্বাক্ষর করতে পারি এবং এটাকে কার্যকরী করার ব্যাপারে সবার আমাদের কমিটমেন্ট আছে, এবং এটা মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ কাজ। এটা বোঝা যাবে আগামী নির্বাচন কোনো দিকে যাতে প্রশ্নবিদ্ধ না হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে সরকারকে এখন যত সমালোচনা করি, আমি কালকে বলেছি যে টেনে টুনে সরকারকে আমরা এখন গ্রেস নাম্বার দিয়ে পাশ করাচ্ছি, যেটা আমাদের সরকার, এই সরকার ফেল করলে আমাদেরও একটা দায় দায়িত্বের প্রশ্ন আছে। আগামী নির্বাচন করতে পারলে সরকার কথা A+ দিতে আমি অনেক ক্ষেত্রে হয়তোবা দ্বিধা করব না। ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে সরকার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছেন, কিন্তু একটা নৈরাজ্যের জায়গা যে বিস্তৃতি, এটা ডিপেন্ড করে পলিটিক্যাল উইলের উপরে। যদি সরকারের পলিটিক্যাল উইল থাকে, সবাইকে আস্থার মধ্যে নিয়ে, বাংলাদেশ নানা চ্যালেঞ্জ থাকবে, ইন্টারনালি এক্সটার্নালি রিজনালি অনেক চ্যালেঞ্জ আছে, সমস্ত পক্ষকে আস্থার মধ্যে নেন, আগামীতে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রার একটা শুভ সূচনা করতে পারবো, এই আশাবাদ আমি রাখতে চাই। এবং সেখানে সরকারের বুদ্ধিমত্তা, দূরদর্শিতা, প্রজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না হলে কিন্তু ওই মানে কুলে এসে তরি ডোবার কিন্তু আশঙ্কা থাকবে। আমি আশা করব সরকার তীরে এসে কিন্তু তরিটা তারা ডোবাবেন না। এই বুদ্ধিটা, এই প্রজ্ঞার পরিচয় দেওয়া লাগবে। এবং আমি ভাইয়ের সঙ্গে একমত, এই বাক্যটা বলি, যারা ইলেকশনে আছেন, আপনার সাঁতার শেখার জন্য PhD কোর্স করলে সাঁতার শেখা যাবে না। যদি আপনি
মানে পুকুরে নদীতে যদি আপনি না নামেন। সুতরাং নির্বাচন করতে যাদের বাস্তব কাণ্ডজ্ঞান অভিজ্ঞতা আছে এই মানুষগুলোকে গোটা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা দরকার, না হলে কিন্তু আমাদের এক্সপেক্টেড ইলেকশনটা করা যাবে না। অসংখ্য ধন্যবাদ সাইফুল হক, ডক্টর আনম এহসানুল্লাহ কুইন, রহিম প্রিন্স এবং আশরাফ কায়সার আপনাকেও। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন এবং বিএসআরএম গণতন্ত্র অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।